বড় হিজল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় বারবার মুকুন্দের মনে হচ্ছিল কিছু একটা যেন জঙ্গলের মধ্যে আছে, আর সেটা আশপাশ থেকে তার উপর লক্ষ্য রাখছে। তার হাতে দুটো মুরগি ধরা আছে। মুরগি দুটোর ডানা, মুখ সবকিছু শক্ত করে বাঁধা। তবুও প্রাণপণে সেই মুরগিগুলো চিৎকার করতেই একটা অদ্ভুত শব্দ হচ্ছে তাদের বাঁধা মুখের ভেতর থেকে। মুকুন্দ একবার এদিক ওদিক তাকালো। এত রাতে জঙ্গলের পথে সে আসতে চায়নি, কিন্তু কিন্তু এইটা পুরোপুরি জঙ্গলের পথ নয়। জঙ্গলটা এখান থেকে একটু ভেতরের দিকে। সেখান থেকে লম্বা একটা রাস্তা সোজা চলে গেছে। এই গ্রাম থেকে পাশের গ্রাম পর্যন্ত সেই রাস্তাটা চলে গেছে। আরও কয়েকটা পায়ে চলার পথও রয়েছে, যে পথগুলো ফাঁকা জমি দিয়ে বেরিয়ে এসে মিশেছে গ্রামের নানা প্রান্তে। ওই প্রান্ত ধরেই হেঁটে চলেছিল মুকুন্দ। তার হাতে দুটো মুরগি আজ রাতেই নিয়ে আসার কথা ছিল। কাল সকালে হাটে চলে যাবে শশীচরণ, তাই এত রাতের বেলাতে যাচ্ছিল সে। ঠান্ডা হাওয়াটাকে গায়ে মাখছিল না মুকুন্দ, কারণ মুরগি দুটো নিয়ে গিয়ে একবার ছাল ছাড়াতে পারলেই। কিন্তু কাউকে একটা দেখে অবাক হয়ে ওঠে সে। ও, ওখানে ওখানে গাছের তলায় কে রে? কথাটা বলে নিজেই যেন চমকে ওঠে মুকুন্দ। আসলে বড় হিজল গাছটার কাছে এমনভাবে অন্ধকার হয়ে রয়েছে যেন মনে হয় কেউ একজন চুপ করে বসে আছে গাছের তলায়। মুকুন্দর গাটা শিরশির করে উঠছিল। এমনিতে সে একটু ভীতু মানুষ, তার উপর রাতের বেলা এভাবে যাওয়াটা তার নিজেরও ঠিক মনে হয়নি। তার মধ্যে আবার হাতে দুটো মুরগি আছে। যদি কিছু হয় তখন যে সে কি করবে সেটাই তার মাথায় ঘুরছিল। মুকুন্দর বাবা বলতো, রাতের বেলা এই খারাপ হাওয়া আমাদের আশেপাশেই থাকে। এই সব সময় আমাদের কাছে আসতে পারে না, কিন্তু খাবারের গন্ধ পেলেই, বিশেষ করে রক্তের গন্ধ পেলেই কিন্তু ওরা আসে। মুকুন্দ ভালো করে মুরগি দুটোর গায়ে একবার হাত বুলিয়ে দেখল রক্ত বেরিয়েছে নাকি। শশীচরণ মুরগি দুটো দেওয়ার সময় একটা মুরগির পায়ের কাছে একটা কাটা দাগ দেখেছিল মুকুন্দ। শশীচরণ বলেছিল, আরে ও দাগটা আসলে কিছুই নয়, খাঁচায় থাকতে থাকতে কিছুতে লেগে কেটেছে, সেখান থেকেই বোধহয় রক্ত বেরিয়েছে। আর একটু ভালো করে হাতড়াতেই পায়ের কাছ থেকে বেরোনো রক্তটা হাতে লাগলো মুকুন্দ। আর ঠিক তখনই হিজল গাছের পেছন থেকে একটা অদ্ভুত গর্জন ভেসে এলো। মুকুন্দ ভয়ে থমকে দাঁড়ালো। আমাদের গ্রামের ওই জঙ্গলের মাঝে বাঘ ঠাক আছে বলে তো কখনো শুনিনি। শিয়াল কি এমন ভাবে ডাকতে পারে? ডাকটা অদ্ভুত, যেন অনেকগুলো শেয়াল একসঙ্গে হিংসাত্মকভাবে গর্জন করে উঠেছে। ডাকটা যেন কোনো পূর্ণবয়স্ক শেয়ালের, বেশ গম্ভীর। তবে শেয়ালের ডাক যে এত গম্ভীর হতে পারে সেটা নিয়ে মুকুন্দর মনে একটা দ্বন্দ্ব হচ্ছিল। মুকুন্দ একবার ঢোক গিলল। দুটো মুরগি কোনো রকমে বুকের কাছে চেপে ধরল সে। পয়সা দিয়ে কেনা মুরগি কোনো রকম ভাবেই ছাড়া যাবে না। তারপর তাড়াতাড়ি সামনের দিকে আরো দুপা যেই এগিয়েছে, এমন সময় হিজল গাছের তলায় থাকা একটা ঘন মতো অন্ধকার যেন নড়ে চড়ে উঠল। আর সেই দলা পাকানো অন্ধকার এগোতে লাগলো মুকুন্দর দিকে। কিন্তু তাকে গ্রামে ঢুকতে হলেই ওই গাছটা পেরিয়ে ঢুকতে হবে, না হলে অন্য পথে আবার পিছনের দিকে অনেকটা ঘুরতে হবে। মুকুন্দর হঠাৎ মনে হলো অন্ধকারটা জীবন্ত হলো কি করে। তারপর দেখতে পেল সেই অন্ধকারের মাঝে দুটো লাল টকটকে চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। কোনো মানুষ নয়, মানুষের চোখ দুটো এমন হতে পারে না। যদিও মানুষের চোখ অত লালও হতে পারে না। মুকুন্দ একবার ঢোক গিলল। বাবার কথা আবার মনে পড়ে গেল তার। আমাদের ওই জঙ্গলটা আসলে কিন্তু তেমন নয় যেমন তোরা দেখিস। ওই জঙ্গলে কালো আছে। কালো আসলে কে, সে কথা মুকুন্দ তখনও জানতে পারেনি। তার বাবা কিংবা গ্রামের প্রবীণ মানুষেরা কখনো সে কথা খুলে বলেনি, কিন্তু কিন্তু অনেকেই কালোর কথা বলেছে। এই কালো মানুষও হতে পারে, আবার কোনো জীবজন্তুও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। এই মুহূর্তে কথাগুলো মুকুন্দর মাথার মধ্যে ঘুরছিল। আর সেই অন্ধকারটা ততক্ষণে আরও খানিকটা এগিয়ে এলো তার সামনে।
আর তারপরে সেই লাল দুটো চোখের দিকে যেন দুপাটি শক্ত লম্বা দাঁত ঝকঝক করে উঠল, আর তার সাথে একটা তীব্র গর্জন বেরিয়ে এলো তার মুখ থেকে। সঙ্গে সঙ্গে সেই একটা অদ্ভুত পচা মোটকা গন্ধ মুকুন্দর নাকে এসে লাগলো। মুকুন্দর হাতের মধ্যে মুরগিগুলো ছটফট করতে শুরু করেছে। একটা মুরগি তার হাতের বাঁধন কাটিয়ে ছিটকে গিয়ে পড়ল মাটির উপরে। চাঁদের অল্প আলোয় চারপাশটা খানিকটা দেখা যায়, কিন্তু অন্ধকারটা এমন ভাবে রয়েছে যেন চাঁদের আলো সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। মুরগিটা নিচে পড়ে ছটফট করছে, পালানোর চেষ্টা করছে। মুকুন্দ পাথরের মতো দাঁড়িয়ে দেখছে সেসব। সেই অন্ধকারটা যেন আস্তে আস্তে তার মুরগিটার দিকে এগিয়ে আসছে। মুকুন্দ একবার কোনো মতে বলল, আমার মুরগি চুরির কথা যদি ভেবে থাকিস তাহলে কিন্তু ভুল করবি। আমার কাছে কিন্তু ছুরি আছে। রাতের বেলায় বাইরে বের হলে। মুকুন্দ তার কথা শেষ করতে পারল না, কারণ অন্ধকারটা এখন খোলা পথের উপর এসে পড়েছে। মুকুন্দ দেখতে পেল এটা কোনো শেয়াল না, কিন্তু শেয়াল না হলেও ওটা আকার আকৃতিতে ঠিক শেয়ালের মতোই বলে মনে হলো মুকুন্দ। কালো কুচকুচে দেখতে, তার গোটা শরীর মস্ত বড়, যে কোনো শেয়ালের চেয়ে বেশ খানিকটা বড় হবে। সে এগিয়ে এলো মাটির উপর পড়ে থাকা মুরগিটার দিকে। তারপর তার সেই ঝকঝকে দাঁতের মস্ত বড় হাঁয়ের ভেতরে মুরগিটাকে একবার ঢুকিয়ে ফেলল। একটা কচর মচর শব্দ শুনতে পেল মুকুন্দ। ওই জন্তুটা তার মুরগিটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সেটা বোঝা যায়। ভয়ে ভয়ে মুকুন্দ হাতের আরেকটা মুরগিকে সামনের দিকে ছুঁড়ে দিল। তারপর যে পথে এসেছিল সেই পথে ছুটতে শুরু করলো, কিন্তু পিছনের দিকে যেন মাটি কাঁপিয়ে কে একজন ছুটে আসছে তার দিকে। একবার মাত্র পেছনের ফিরে তাকিয়ে চিৎকার করলো মুকুন্দ, হায় 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 ভগবান, বাঁচাও আমায়, বাঁচাও বাবা! মুকুন্দ চিৎকারটা মাঝপথেই থেমে গেল, কারণ সেই কালো অন্ধকারের মতো বীভৎস জন্তুটা এক লাফে তার ঘাড়ের উপরে এসে পড়তেই মুকুন্দ বুঝতে পারল সে হিংস্র ধারালো দাঁতগুলো শক্ত ঠান্ডা লোহার শলাকার মতো তার ঘাড়ের ভেতরে ঢুকতে শুরু করেছে। একটা বীভৎস চিৎকার, আর তারপরে চাঁদের আলোটা যেন একটু একটু করে কমতে আসতে শুরু করলো মুকুন্দর চোখের সামনে। আজ সকালে তারানাথের বাড়িতে যখন গিয়েছিলাম, তখন তারানাথ পুরনো কিছু পুঁথিপত্র বার করে সেগুলো রোদে দিয়েছিল। আজ ঝকঝকে রোদ উঠেছে। তারানাথের বাড়ি যাওয়ার সময় এমন রোদ এর আগে আমরা খুব একটা দেখিনি, তবে আজ দেখলাম। তবুও পশ্চিম আকাশে একটা কালো মেঘ আস্তে আস্তে জমতে শুরু করেছিল। তা দেখে কিশোরী বলে উঠল, বৃষ্টি কিন্তু হবেই। যাওয়ার সময় না হলেও আসার সময় হবেই। সঙ্গে ছাতা নিয়ে নিও ভায়া। আরে আকাশের অবস্থা দেখেছো? কেমন ঝকঝকে রোদ উঠেছে, আর তুমি বলছো এরপর বৃষ্টি হবে? আকাশের যা অবস্থা, তাতে ঘন্টা 4-5 বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিশোরী মুচকি হেসে বলল, ঠাকুর মশাইয়ের কথা আমি বিশ্বাস করি কিংবা না করি, তবে এই বৃষ্টির ব্যাপারে কিন্তু একদম ঠাকুর মশাইকে বিশ্বাস করি আমি। তুমি খেয়াল করে দেখবে, রবিবার ছাড়াও যদি আমরা কখনো ঠাকুর মশাইয়ের কাছে আসি, সেদিনও কিন্তু বৃষ্টি হয়। তার মানে তুমি বলতে চাইছো প্রচন্ড গরমের সময় আমাদের মাঝে মাঝেই তারানাথের কাছে যাওয়া প্রয়োজন? তাহলে আর বৃষ্টি নিয়ে চিন্তা থাকবে না। আচ্ছা, এই ব্যাপারটা তোমার কখনো অদ্ভুত বলে মনে হয় না? মানে সত্যি কিন্তু আজ পর্যন্ত এমন হয়নি যে আমরা ঠাকুর মশাইয়ের কাছে গিয়েছি অথচ বৃষ্টি হয়নি। যতদূর আমার মনে হয়, হাতে গোনা 2-1 ছাড়া একবারও এমন হয়নি যে আমরা এখানে এসেছি আর বৃষ্টি হবে না। অথচ ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। কিশোরীর মুখে এমন কথা শুনে আমি একটু অবাক হয়ে বললাম, আরে কি ব্যাপার, তোমার মুখে এমন কথা? এ যে দেখি ভূতের মুখে রাম নাম। এ তো অতি আশ্চর্য ব্যাপার। না, এমন ব্যাপার নয়। আসলে 2 দিন আগে মাসির বাড়ি গিয়েছিলাম, সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। তুমি তো জানোই আমার মাসির বাড়ি গ্রামে,
সেখানে মাসির বাড়ির আশেপাশে বেশ কিছুদিন ধরে রাতের বেলা গ্রামের লোকেরা একটা কালো ছায়া দেখতে পাচ্ছে। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই কালো ছায়াকে দেখার পর থেকে রাতের বেলা বাড়ি থেকে বাইরে বেরোতে সকলে ভয় পাচ্ছে। এমনকি এমনকি আমিও তেমন কিছু একটা দেখেছি বলে আমিও। কিশোরী আমার বাড়িতে আসার পর থেকেই তার মুখটা আজ কেমন একটা যেন থমথমে হয়েছিল। এতক্ষণে তার কারণটা বুঝতে পারলাম। তারপর ছাতা হাতে নিয়ে পথে নেমে ট্রামে করে তারানাথের বাড়ি মঠ লেন পর্যন্ত গেলাম। তারপর তো আস্তে আস্তে কিশোরীর কাছ থেকে সমস্ত কথাই শুনতে পেলাম। তারপর বললাম, ব্যাপারটা যে অদ্ভুত তার আমার বলার অপেক্ষা রাখে না, কিন্তু তুমি নিজের চোখে অত বড় লম্বা একটা কালো ছায়া দেখেছো? দেখো, আলো আধারিতে মাঝে মাঝে কিন্তু। তুমি অনেকদিন ধরে আমায় চেনো, তারপরেও তোমার মনে হয় যে আলো আঁধারিতে চোখের ভুল দেখে আমি এমন কিছু বিশ্বাস করেছি? যদিও আসলে কি দেখেছিলাম তা নিয়ে আমার সংশয় রয়েছে, কিন্তু কিছু একটা দেখেছি যার উচ্চতা দুটো মানুষের চেয়ে কম হবে না। এরপরে কিশোরীকে আর কিছু বলা যায় না। কিশোরীর মতন অবিশ্বাসী, যুক্তিবাদী, তর্কপ্রবণ একজন এমন একটা কথা বলে বসে, তখন তা আর খণ্ডানো যায় না। তাই বললাম, তাহলে বরং একটা কাজ করা যাক। তুমি যখন এতটাই নিশ্চিতভাবে বলছো, তাহলে তারানাথকে গিয়ে ব্যাপারটা একবার বলো, দেখি সেই বিষয়ে কি বলে। তারানাথের বাড়িতে আমরা যখন আসি তখন কিন্তু এমন কথা ভেবেছিলাম, কিন্তু এইখানে এসে তারানাথের পুঁথিপত্র আর বেশ কিছু জিনিসপত্র হঠাৎ করে উইপোকা ধরে যাওয়ায় তা নিয়ে আমরা বিব্রত হয়ে পড়েছিলাম। তারপর পুঁথিপত্র ঝেড়ে রেখে রোদে বিছিয়ে দিয়ে আমরা যখন তক্তপোষের একপাশে বসলাম, ততক্ষণে রোদের তেজ কমতে শুরু করেছে। আকাশের দিকে তাকিয়ে কিশোরীর ভবিষ্যৎ বাণীটাকে যেন চোখের সামনে সত্যি হতে দেখলাম। পশ্চিম আকাশ থেকে কালো মেঘ আস্তে আস্তে এগোতে শুরু করেছে পূর্ব আকাশের দিকে। তারানাথ তখনই আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে ভীষণ ঝড় বৃষ্টি হবে। দেখছো না রোদটা কেমন আস্তে আস্তে কমে আসছে। কিশোরী চুপ করে রইল। তারানাথ তাই তার দিকে তাকাল। কিশোরী সামান্য হেসে বলল, আমার একটা কথা ছিল ঠাকুরমশাই, পরে বলবো। আচ্ছা, মনে আছে আগে আপনি একটা কথা বলেছিলেন আমায় যে পরের বার যখন আমরা আসবো তখন একটা কুকুরের গল্প আপনি বলবেন, সেটা কি হলো? তারানাথ আমাদের দিকে তাকালো, মৃদু হেসে এসে বলল, সে কথা তোমাদের মনে আছে? বাবা, আমি তো ভেবেছিলাম তোমরা ভুলেই গেছো। মনে আছে যখন, তাহলে বসো, আজ সেই গল্পটাই বল। সকাল থেকে পুঁথিপত্রগুলোর জন্য মনটা কেমন হয়েছিল। দাও দেখি তোমাদের ওই একটা কি যেন বলে, সিগারেট দাও। এরপর তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে বেশ কয়েকবার ধোঁয়ার রিং ছেড়ে একটু সময় সেই আমেজ উপভোগ করে বলা শুরু করলো, হ্যাঁ, সত্যি বলতে তখন কি ভেবে বলেছিলাম সে কথা ভুলে গিয়েছি। আর সেটা তখনই মনে ছিল। আসলে বয়স হচ্ছে তো, কত কথা যে ভুলে যায়। তোমাদের তো কত কিছুই বলেছি, সেসব কথাও এখন আর ভালো করে মনে থাকে না। তবে তোমরা যখন বলছো, তেমনই একটা গল্প আজকে বলব। একবার এক জঙ্গলের মধ্যে দিয়ে গরুর গাড়িতে করে যাওয়ার সময় বড় অদ্ভুত বিপদে পড়েছিলাম। তেমন বিপদ যেন আর কারোর না হয়। সে বিপদের কারণ প্রথমে জানতে পারিনি, তবে পরে যখন সে বিপদের কারণ জানতে পেরেছিলাম তখন বড় আশ্চর্য হয়ে গেছিলাম। মৃত্যুর এত কাছাকাছি আমি জীবনে খুব কম সময়ে পৌঁছেছিলাম। শেষের কথাগুলো বলার সময় তারানাথের মুখের অদ্ভুত ভাবটা যেন আমাদের কেমন লাগলো। কিশোরী কৌতূহলী চোখে তাকিয়ে রইল তার মুখের দিকে। আজ সে বড়ই শান্ত। আমিও কিছু বললাম না। তারানাথ সিগারেট পর পর কয়েকটা টান দিয়ে ধোঁয়ার রিং ছেড়ে বলতে শুরু করলো,
আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখনও মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। এক সাধুর সঙ্গে বেশ কিছুদিন ধরে সব সাধনা করেছি। সব সাধনা কেমন হয় আশা করি সে কথা তোমাদের আলাদা করে বলতে হবে না। তবে সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারিনি বলে নিজের গ্রামের মাঠের জলার মাঝে যে একবার কি বিপদে পড়েছিলাম সে কথা তোমরা ভালো করেই জানো। তবে সেবারে সাধুর সঙ্গে নদীর ধারে বসে আমি তার কাছ থেকে সাধনা জ্ঞান সম্পর্কে জ্ঞাত হচ্ছিলাম। সত্যি বলতে সাধনা আমি করিনি, সাধুই করেছিল। সাধুকে আমি স্রেফ সাহায্য করেছিলাম। তারপর সাধু সব জোগাড় করেছিল। প্রায় সপ্তাহখানেক পরে আরও একটা তিথি ছিল। সেই তিথিতে সাধু আমায় সব সাধনা করতে বললে। আমি তাকে বললাম, না সাধু বাবা, সব সাধনা এখন আর করব না, অত ইচ্ছে নেই। তবে অন্য কিছু জানতে চাইছি, এমন কিছু যা সব সাধনার চেয়ে আলাদা। সাধু আমার কৌতূহল দেখে বললেন, কৌতূহল? তোর মন বড়ই চঞ্চল। কখনো কোনো কিছুতেই তুই ভালোভাবে স্থির হতে পারবি না। তোকে তো আগেই বলেছি, তুইও জানিস জীবনে খুব বেশি কিছু তুই কখনো করে উঠতে পারবি না। যেটুকু করবি তাতেই হয়ে যাবে। তবে এর মাঝে উচ্চ স্তরের কারো দেখা পেয়েছিস তুই? সে যাই হোক, শোন, সব সাধনা যখন করবি না তাহলে এখানে আর থেকে লাভ নেই। আমার সঙ্গে থেকে তুই কিছুই পাবি না। আমার সাধনা হয়ে গেছে। তুই সব সাধনা করলে আমি তোর জন্য অপেক্ষা করতাম, তারপর এখান থেকে চলে যেতাম। তবে তুই এখান থেকে নিজের পথ ধর। আমি যাব উত্তরের পথে, তুই দক্ষিণের পথে যা। দক্ষিণের পথে একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পড়বে, তার শেষে আরেকটি গ্রাম। ওই জঙ্গলের মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার আছে বলে কানাঘুষো শুনেছি আশেপাশের কয়েকজনের কাছে। এই নদীর ধার বরাবর হেঁটে গেলে তারপরে সেই গ্রাম পড়বে। যা, তুই সেখানে যা। গ্রামের ওই শ্মশানে গিয়ে আমি কি করব সাধু বাবা? এমনিতেও জঙ্গল, ওখানে গিয়ে আমার কি লাভ হবে বলুন তো? আমি এমন কিছু জানতে চাই সাধু বাবা যা আজ পর্যন্ত আমি জানিনি। সাধু বাবা আমার দিকে তাকিয়ে হাসলেন। শ্মশানের শান্ত পরিবেশের মাঝে চুপ করে চোখ বন্ধ করে বসে রইলেন কিছুক্ষণ। বহু দূরে নদীর ওপার থেকে শব্দ ভেসে আসতে লাগলো, নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ। সেই শব্দ যেন বইতে লাগলো আমার রক্তের মাঝে। অনেক দিন আগেকার কথা মনে পড়তে লাগলো। সেই একবার একা ছোটবেলায় গাছের তলায় বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভেঙেছিল দেখেছিলাম আমি একটা নদীর ধারে বসে আছি। সেই নদীর জলে কতগুলো মেয়ে মানুষ জল নিয়ে খেলা করছে। সেদিকে যাওয়ার জন্য যেই মাটি থেকে উঠেছি আমি, আমার মাথা গিয়ে ঠেকেছে গাছের তলার মাটির উপর। সাধু বাবা বসে রইল আর আমিও তাকিয়ে রইলাম জলের দিকে। জলের কুলকুল শব্দ শুনতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম, দুনিয়াতে কত জল আছে। এই জল একের সঙ্গে অন্য কত সহজে মিশে রয়েছে। ছোট ছোট নদী নালা থেকে শুরু করে বড় নদী, তারপর সাগর মহাসাগর, সব কিছু একটা সুতোয় বাঁধা। যদি গ্রামের পথে পথে হাঁটার কোনো নিয়ম থাকতো। জানি বড় অদ্ভুত কথা ভাবছিলাম, তখন এই কথাই ভাবছিলাম। সাধু একসময় চোখ খুলে আমায় বলল, তারানাথ, তুই কোথায় যাবি তা নিয়ে তোকে আমি জোর করতে পারি না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ওই জঙ্গলে তোর একবার যাওয়া প্রয়োজন। একবার তুই যা ওখানে। সাধুর এত জোরাজুরিতে আমি আর না করলাম না। সাধু পরদিন সকালে নিজের মতো বেরিয়ে পড়ল আর আমিও সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরদিন সকালে গ্রামে পৌঁছতে বেশ সময় লাগলো। গ্রামের প্রান্তের কাছে সেই জঙ্গলের একদম গা ঘেঁষে সোজা একটা মাটির পথ চলে গেছে, বড় সড়ো পথ। তার বাম হাতে জঙ্গলটা চওড়া, তার ডান হাতে খানিকটা সরু মতো জঙ্গল। তারপরে এই গ্রামের শেষের দিকের জমিগুলো শুরু হয়েছে। জঙ্গল চলে গেছে সোজা, আর তার পাশে কিন্তু গ্রাম নেই। গ্রাম শেষ হয়ে গেছে, অর্থাৎ
এই গোটা জঙ্গলটা ফাঁকা, একাকী জঙ্গল। আমি সেই জঙ্গলের কাছে দাঁড়িয়ে একটা গাছের তলায় কি যেন ভাবছি। এমন সময় দেখি একটা লোক একটা গরু চড়াতে চড়াতে জঙ্গলের ভেতর মাটির পথ ধরে হেঁটে আসছে। সে আমায় দেখে বলল, সাধু বাবা যাবেন কোথায়? পাশের গ্রামে যাব। এই পথটা ধরে পাশের গ্রামে পৌঁছতে কত সময় লাগবে? পায়ে হেঁটে পাশের গ্রামে পৌঁছতে গেলে তো আজ সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু পাশের গ্রামে কি করতে যাবেন? আমি তাকে সব কথা খুলে বললেও সাধুর কথাটা আর বললাম না। সে আমায় বলল তার বাড়িতে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা যেতে। বিকেলের দিকে নাকি এই গ্রামের পাশে একটা হাট থাকে। সেই হাট থেকে ফেরার পথে অনেক গরুর গাড়ি এই পথ ধরে যায়। সেই লোকটির সঙ্গে দুপুরবেলা তার বাড়িতে গিয়ে থাকলাম। তারপর যখন প্রায় বিকেল হয়ে গেল, তার বাড়ি থেকে বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়ার পর তার বাড়িতে বসে গল্প করতে করতে সময় কেটে গেল। যখন হুঁশ ফিরল তখন প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে শুরু করেছে। তাকে যাওয়ার কথা বলতেই সে বলল, একটা কাজ করুন ঠাকুর মশাই, আমার বাড়িতে থেকে যান আজকে, কাল সকালে এখান থেকে বেরোবেন। সকালের দিকে যদিও গরুর গাড়ি পাওয়া যায় না, সবগুলো ওই বিকেল বেলা যায়, কিন্তু আমি কিছুক্ষণ সেখানেই বসে রইলাম। দেওয়ালে হেলান দিয়ে বসে ভেবে চলেছি সেই সাধুর কথা। এই জঙ্গলের মধ্যে থেকে দিনের বেলা গরুর গাড়ি যায় না কেন? আর এমন মনে হলো কেন যে লোকটি আমায় মিথ্যে কথা বলল? কারণ যখন তার সঙ্গে তার বাড়ির দিকে আসছি তখন দূরের দিক থেকে একটা গরুর গাড়িকে এদিকে আসতে দেখেছিলাম। সত্যি বলতে গ্রামে এসে একটু গ্রামটা না ঘুরে চলে যাব সেটাও ভালো লাগছিল না। তাই তার বাড়িতে এসে একটু এদিক ওদিক ঘুরে এইসব করতে করতে অনেক সময় কেটে গেছে। পরে সে যখন ফিরে এলো তখন বিকেল বেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সে আমাকে বলল, একটা গরুর গাড়ি পেয়েছি। সাধু বাবা আমায় ক্ষমা করবেন, আসলে আপনার সঙ্গে একটু থাকতে চেয়েছিলাম। আসলে সাধুর সঙ্গে আমার খুব ভালো লাগে, তাদের তো আর সহজে পাই না, তাই আপনাকে মিথ্যে বলেছিলাম। দিনের বেলা তো এই পথে গরুর গাড়ি যায়, তবে সকালের দিকে একবার যায়, আবার সন্ধ্যার দিকে, তার আগে যায় না। হ্যাঁ, আমি যখন আছি আপনার জন্য ভালো ব্যবস্থা করব না সেটা কি হয়? এই গরুর গাড়ি করে এক পরিবার ফিরছে, হাটের কাছেই এসেছিল, দুদিন এই গ্রামে ছিল, তারপর হাট সেরে একেবারে আজ সন্ধ্যাবেলা এখান থেকে বেরোচ্ছে। গরুর গাড়ি এই গ্রামের ওই পথের কাছে দাঁড়িয়ে আছে। আমি তাদের অনুরোধ করতেই আপনার জন্য একটু অপেক্ষা করবে বলল। একজন স্ত্রী লোক আছে, একজন পুরুষ মানুষও আছে, আর তাদের ওই বছর দশেকের একটি সন্তান। আমি ভাবলাম গরুর গাড়ির গাড়োয়ানের যদি অসুবিধা না হয় তাহলে হয়তো তাদের অসুবিধারও কিছু নেই। গরুর গাড়িতে খানিকটা জায়গা পেলেই হলো। সেই ভেবে লোকটির সঙ্গে গ্রামের শেষে সেই যে পথের কাছে দাঁড়িয়েছিলাম সেখানে গেলাম। সত্যি একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। একজন লোক নিচে নেমে হাঁটাহাঁটি করছে। আমায় দেখতে পেয়ে হাত জোড় করে নমস্কার করে বলল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। আসলে আসলে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। গরুর গাড়োয়ানের দিকে একবার তাকালাম, খালি গা, গলায় একটা গামছা। আমার দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করল সে। গাড়ির ভেতরে একটি স্ত্রীলোক এবং তাদের বছর দশকের বাচ্চা ছেলে, সকলেই উন্মুখ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর উঠে বসলাম গাড়ির পেছনের দিকে বরাবর। লোকটিকে বিদায় জানিয়ে গাড়ি যখন চলতে শুরু করলো তখন বিকেল পেরিয়ে সন্ধ্যার অন্ধকার একটু একটু করে নামতে শুরু করেছে। গাড়ি চালু হতেই শুনতে পেলাম পিছন থেকে লোকটি বলছে, ঠাকুরমশাই, সাবধানে যাবেন, আর হ্যাঁ, পথে দেখবে ওই গাড়ির মধ্যে যেন কারোর কিছু না হয়, কারোর শরীর যেন রক্ত না বেরোয়। এ কথায় আমি কেমন যেন চমকে উঠলাম, তার সঙ্গে অবাকও হলাম। গরুর গাড়ির মধ্যে থাকা সেই লোকটি, স্ত্রীলোক এবং গরুর গাড়ির গাড়োয়ান, আমি কারোর মধ্যে কোনো রকম হেলদোল দেখতে পেলাম না। আমি একটু অবাক হলেও হঠাৎ করে প্রশ্ন করতে পারলাম না। গাড়ি চলতে শুরু করলো। তবে গরুর গাড়ির গাড়োয়ান গাড়ি চালাতে চালাতে বলল,
বাবু, এখনো বলছি, রাতের বেলা না গেলেই ভালো করতেন। কাল সকালে গেলেই ভালো হতো না? আরে আরে এ কি কথা বলছিস? আরে বাবা, কোনো চিন্তা নেই, সোজা গাড়ি চালিয়ে চলে যাব। আর না হলে যদি মাকে আর দেখতে না পাই, হ্যাঁ? আরে আরে মা যে এমন অসুস্থ হয়ে পড়বে সে কথা কি আমি জানতাম? বল, তুই বল না, মায়ের অসুস্থতার খবর পাওয়ার পরে কি আর আমি এখানে থাকতে পারি? আমি এবার প্রশ্ন না করে পারলাম না। আমি বললাম, আপনার মা অসুস্থ হয়েছেন নাকি? আসলে ঠিক কি ব্যাপার হয়েছে বলুন তো। আমায় আপনি বলবেন না ঠাকুরমশাই। আপনার চেয়ে আমি বয়সে বড় হলেও আপনি সাধু মানুষ, আপনি সম্মানে আমার থেকে অনেক বড়। আসলে আসলে আমাদের আজ ফেরার কথা ছিল না, ফেরার কথা ছিল 2 দিন পরে। আর আসলে আজ সকালেই আমাদের গ্রাম থেকে একজন এসে জানালো যে মায়ের অসুখটা খুব বেড়েছে। হঠাৎ করে যে এমন বাড়াবাড়ি হবে তা তো বুঝতে পারিনি। কি আর বলি, আমার মায়ের আসলে এখন তখন অবস্থা। তাই তাই একটু আগে খবরটা পেয়েই গরুর গাড়ি জোগাড় করে বেরিয়ে পড়েছি। না হলে রাতের বেলা এই জঙ্গলের পথে কি আর কেউ বেরোয়? যে জঙ্গলে কালো থাকে সেই জঙ্গলে। লোকটার মুখে এই কথাটা শুনে সেই স্ত্রীলোকটি একটা হাত তার হাতের উপর রাখলো, তবে সেটা তাকে চুপ করার জন্য করলো। তারপর আমার দিকে তাকিয়ে স্ত্রীলোকটি বলল, কিছু মনে করবেন না সাধু বাবা, উনি কি বলে ফেলেছেন ওসব কিছু না। আপনি যখন আছেন আমাদের আর কোনো চিন্তা নেই। ব্যাপারটা সুবিধার বলে মনে হলো না। কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা ওরা সবাই আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই লোকটি, এই গাড়োয়ান, গদাই, তার স্ত্রী, সকলেই। শুধু বাচ্চাটি মাঝে মাঝে কেঁদে উঠছে, ফিসফিস করে কিছু একটা বলছিল, কিন্তু 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 তার কথাটা আমি শুনতে পাচ্ছিলাম না। তার যত কথা তার মায়ের সঙ্গে, কিন্তু সে যে মাঝে মাঝে ভয় পাচ্ছে আর বাড়ি ফেরার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে সেটা বোঝা যাচ্ছিল। পরে বুঝেছিলাম তার ঠাকুমার সঙ্গে তার অবেদ্য নারীর যোগ। ঠাকুমার শরীর অসুস্থ হয়েছে শোনার পর থেকেই সে এমন করছে, তার জন্যই এমন তাড়াহুড়ো। তারানাথ চুপ করতেই তড়িঘড়ি করে কিশোরী বলে উঠল, কিন্তু এই জঙ্গলে সাধু বাবা আপনাকে যেতে বলল, আর সেই জঙ্গলে যাওয়ার পরেই আপনি ওদের সঙ্গে এমন একটা অদ্ভুত ব্যাপারে জড়িয়ে পড়লেন। সবকিছু কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে না? মানে আপনি যদি ওই সময় ওখানে না যেতেন তাহলে কি ওরা গরুর গাড়ি নিয়ে যেত না? জানি না, তখন এত কিছু ভাবিনি। তখন সাধুর কথা বারবার মনে হচ্ছিল। জঙ্গলের ভেতরে এমন কি আছে যার জন্য সাধু বাবা আমায় ওই জঙ্গলের মধ্যে যেতে বললেন? তাছাড়া ওই লোকটির কথা মনে হচ্ছিল, সে এমনভাবে আমায় দিনের বেলা আটকে রাখলো, অথচ এখন একরকম তড়িঘড়ি করে পাঠিয়ে দিল। তার উপর যে কথাটা বলল, রক্ত যেন না বেরোয়, কিন্তু কেন এসব বলল? গাড়োয়ান জানিয়ে দিল সে যেভাবে গরু গাড়ি চলছে এইভাবে চলতে থাকলে 4 ঘন্টার মধ্যে আমরা পাশের গ্রামে পৌঁছে যাব, যে পথে হেঁটে গেলে প্রায় গোটা রাত লেগে যাওয়ার কথা। আমি ভেবেছিলাম ওরা হয়তো একটু পরে ঘুমিয়ে পড়বে, কিন্তু অনেকক্ষণ পথ চলার পরেও ওরা কিন্তু কেউ ঘুমোলো না, জেগেই রইল। 10 বছরের ছেলেটি ঘুমিয়ে পড়েছিল মায়ের কোলের উপরে। মাঝে মাঝে স্ত্রীলোকটি ঘুমিয়ে পড়লেও গদাই তাকে বারবার ধাক্কা দিয়ে তুলে দিচ্ছিল। কেন জানি না বারবার এমন হতে দেখে আমি একটু কৌতূহলী হয়ে বললাম, কি ব্যাপার বলো তো ভাই, তুমি তোমার স্ত্রীকে ঘুমোতে দিচ্ছ না কেন? আপনি আপনি এই জঙ্গলের কথা জানেন না সাধু বাবা, তাই এমন কথা বলছেন। এখানে এখানে ঘুমোতে দিলেই বিপদ হবে। যদি রক্ত না বেরোয় তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু কিন্তু যদি ঘুমানোর মধ্যে অসতর্কভাবে কোনো সময়। কি বলছো আমায় খুলে বলো তো, কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। আপনি আপনি জঙ্গলের কথা জানেন না সাধু বাবা। এই জঙ্গল হলো কালোর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা যাওয়াটা বড় বিপদের। আমরা
আমরা বাধ্য হয়েছি বলে এখান দিয়ে যাচ্ছি, না হলে না হলে এখান থেকে যাওয়ার কথা আমরা অন্য কোনো সময় হলে একবারও ভাবতেই পারতাম না। তখনও কিছু বুঝতে পারছিলাম না। গাড়োয়ান বলে উঠল, আহা, সাধু বাবাকে অমন ভাবে বললে কি করে হবে? সাধু বাবা তো এদিকের মানুষ নয়, তাই সাধু বাবা কিছুতেই বুঝতে পারছে না। এ হলো কালোর জঙ্গল। কালো মানুষ নয়, কালো খারাপ জিনিস। ওর কথা বলতে নেই। বাবু বললেন বলে তাই আমিও বললাম। ওদের কথা শেষ হতে না হতেই হঠাৎ করে জঙ্গলের দিক থেকে একটা ভয়ঙ্কর গর্জন শুরু হলো, যেন একসঙ্গে অনেকগুলো শেয়াল, আর তার সঙ্গে আরো কি একটা যেন চিৎকার করে উঠেছে। মাটির তলা থেকে কোনো এক ভয়ঙ্কর প্রাণী চিৎকার করলে যেমন তার গম্ভীর স্বর আশেপাশে জঙ্গল কাঁপাতে কাঁপাতে উপরে উঠে আসে, ঠিক তেমন গরুগুলো পর্যন্ত থমকে দাঁড়িয়ে পড়ল। গদাই আর তার স্ত্রী কেমন যেন ভয়ে থরথর করে কেঁপে উঠল। শুধু আমি কিছু বুঝে উঠতে পারলাম না তখনও। গাড়োয়ান গরুগুলোকে সেখান থেকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। গরুগুলো যে সেই দাঁড়িয়ে পড়ে গোঁ গোঁ করে ডাকতে শুরু করেছে, তারা আর সেখান থেকে নড়তেই চায় না। গদাইয়ের স্ত্রী বলল, কতবার বললাম এসব নিয়ে কোনো কথা বলতে না, এসব নিয়ে কোনো কথা বলতে না। এখন হলো তো, এখন যদি কালো আসে তাহলে কি হবে? চিন্তা করো না, চিন্তা করো না। রক্ত না দেখলে কোনোদিন কালো কালো কাউকে আক্রমণ করেনি। কিন্তু কিন্তু ওটা কি সত্যি সত্যি কালো ডাকলো এমন ভাবে? তাদের কথা শুনে মনে হচ্ছিল ওই কালোর ব্যাপারে তারা অনেক ভালো করে জানে, কিন্তু আমি কিছুই জানি না। গাড়িটা দাঁড়িয়ে পড়েছে দেখে আমি নেমে পড়লাম। গরুর গাড়ি থেকে গাড়োয়ান চিৎকার করে বলল, সাধু বাবা, কি 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 করছেন? জঙ্গলের মাঝখানে গাড়ি থেকে নিচে নামবেন না। তোমরা চিন্তা করো না, আমার কিছুই হবে না। কিন্তু গরু দুটো এমন ভাবে থমকে দাঁড়িয়ে পড়লো কেন বলো তো? কথাগুলো বলতে বলতে এগিয়ে গেলাম গরুগুলোর দিকে। তার সামনে এগোতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। গরু দুটোর চোখ যেন উল্টে গেছে, তাদের দুটো চোখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে। মাথা দুটোর নিচে নামিয়ে যেন পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। গাড়োয়ান এতক্ষণ ধরে তাদের তাড়াবার চেষ্টা করেছে, কিন্তু তারা যায়নি। গরুগুলোর সামনে গিয়ে আমি দাঁড়ালাম, আর তারপরে মনে হলো তাদের নাক থেকে গরম নিঃশ্বাস বেরিয়ে আসছে। প্রচণ্ডভাবে হাঁপাতে থাকলে যেমন হয়, তাদের মুখগুলো খোলা, হাঁ করে ওরা হাঁপাচ্ছে। মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে মাটিতে। গরু দুটোর অবস্থা যে ভালো নয় তা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে বলে উঠলাম, তাড়াতাড়ি নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো, দেখো তোমার গরুগুলো কেমন করছে। আমার কথা শুনে গাড়োয়ান আর বসে থাকতে পারল না, ঝপ করে নেমে এলো। সঙ্গে হ্যারিকেন ছিল। এতক্ষণ জঙ্গলের পথে হ্যারিকেনটা নিভু নিভু অবস্থায় জ্বললেও এইবার সেই হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে গরুগুলোর কাছে এসে দাঁড়াতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। গরু দুটো হাঁটু মুড়ে মাটির উপরে বসে পড়ল। গরুর গাড়িটা একটু দুলে উঠতেই গদাই তার বউ আর ছেলেকে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। গদাইয়ের বউ চিৎকার করে বলল, এই জঙ্গলের মাঝে আমরা আবার দাঁড়ালাম। এই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এখান থেকে বেরোতে পারেনি। গদাই তাকে যেন বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু স্ত্রীলোকটির গলায় কান্নার শব্দ শুনতে পেলাম। তাদের ছেলেটি ঘুমিয়ে পড়েছে, স্ত্রীলোকটির কোলের উপর পড়ে রয়েছে সে। গদাই ভয় পেয়ে গেল, তার দুই চোখ বিস্ফারিত। সে বলল, আমার মনে হয় কিছু হয়েছে। কালো মনে হয় আশেপাশেই কোথাও আছে, আর তার জন্যই এমন হয়েছে। না হলে তো এমন কিছু হওয়ার কথা নয়। গদাই রুদ্ধশ্বাসের গরুগুলোর সামনে এসে বলল, কিন্তু আমাদের কারোর তো রক্ত বেরোয়নি। আমি প্রায় গদাইয়ের সামনে এগিয়ে গিয়ে তাকে জোরের সঙ্গে বললাম, ব্যাপারটা কি আমায় খুলে বলো তো? রক্তের সঙ্গে কালোর সম্পর্ক কি? এই কথা যদি তোমরা আমায় না বলো তাহলে
তাহলে তো আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু কিন্তু বিধুভূষণ যে বলেছিল যে যে আপনি আমাদের রক্ষা করে এখান থেকে নিয়ে যাবেন, আর আর তার জন্যই তো বিধুভূষণ আপনাকে আমাদের সঙ্গে পাঠালো। অবাক হয়ে গেলাম গদাইয়ের কথায়। আর ঠিক তখনই গাড়োয়ান সামনের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দুপা পিছনে সরে এলো। তার চোখের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম একটা অন্ধকার কালো ছায়ার মতো যেন এই দিকেই হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে একটা পচা বুনো গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশের চারপাশের বাতাসে। আর সেই সময় একটা বীভৎস গর্জন শুনতে পেয়েছিলাম, কিন্তু সেই চাপা গর্জন এবার শুনতে পেলাম একদম সামনে। যেন মনে হলো অন্ধকার দিয়ে তৈরি করা বাঘ এক পা করে আমাদের দিকে এগিয়ে আসছে শিকার করার জন্য। তোমরা বিশ্বাস করবে না, সেই অন্ধকারের দিকে তাকিয়ে লাল দুটো চোখ ছড়া কিছুই দেখতে পেলাম না, কিন্তু সেই লাল দুটো চোখ মাটি থেকে খানিকটা, অর্থাৎ সেটা মানুষ হতে পারে না, কিংবা দুই পায়ের কোনো জানোয়ার হতে পারে না। চার পেয়ে শেয়াল কিংবা বাঘ ছাড়া এটা অন্য কিছুই নয়। কিন্তু এই জঙ্গলে বাঘই বা আসবে কোথা থেকে? ব্যাপারটা দেখে গদাই, তার স্ত্রী, গাড়োয়ান সবাই ভয়ে ভয়ে পিছনের দিকে সরতে শুরু করেছে। আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে রইলাম। ওরা সবাই যে আমায় সামনে রেখে নিজেদের রক্ষা করতে চাইছে তা এতক্ষণে বুঝতে পারলাম, কারণ গদাই কোনোভাবে বিশ্বাস করে আমি ওদের রক্ষা করব। আমি একভাবে সেদিকে তাকিয়ে রইলাম। কালো অন্ধকারটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ হ্যারিকেনের আলোতে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তেই আমি চমকে উঠলাম। গরুগুলো যেখানে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েছিল, ঠিক সেইখানেই একটা গরুর পায়ের কাছে রক্ত দেখতে পেলাম। মাটিতে পড়ার সময় কোনোভাবে তাহলে তার পা থেকে রক্ত বেরিয়েছে, আর সেই রক্তের টানে কি তাহলে? গাড়োয়ানকে ইশারা করতেই সে এসে তাড়াতাড়ি আমার কাছে এসে সরে দাঁড়ালো, আর তারপর গরুর পায়ের দিকে তাকাতেই তার চোখ দুটো ভরে উঠল জলে। সে ভয়ে একটা চিৎকার করে পিছনের দিকে ঝাঁপিয়ে পড়ল। যেদিকে জঙ্গল হালকা সেদিকে কোথায় যেন মিলিয়ে গেল। আর তারপরেই আমি গদাই আর তার স্ত্রী অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সে গরুর গাড়ির সামনে। এতটা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে গরুর পা থেকে রক্ত বেরোবার সঙ্গে সঙ্গে ওই কালো অন্ধকারটা ওইখানে এসে পড়েছিল, কিন্তু গাড়োয়ান পালিয়ে গেল কেন? পালিয়ে গিয়ে সে যে কত বড় ভুল করেছিল সেটা একটু পরেই আমরা বুঝতে পারলাম। গাড়োয়ান ছুটে যাওয়ার একটু পরেই দেখতে পেলাম সেই কালো অন্ধকারটাও গাড়োয়ানকে লক্ষ্য করে জঙ্গলের মধ্যে সেদিকে একটা লাফ দিয়ে উধাও হয়ে গেল। আর তখনই সঙ্গে সঙ্গে গদাই বলে উঠল, ঠাকুর মশাই, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাদের বেরোতে হবে। সঙ্গে সঙ্গে গরু দুটো মাটি থেকে উঠে দাঁড়িয়েছে। গরু গাড়িটাকে নিয়ে টানতে টানতে সামনের দিকে চলতে শুরু করেছে দেখে আমরা ঝটপট গাড়ির উপর উঠে পড়লাম। আর ঠিক তখনই গাড়োয়ানের একটা রক্ত জল করা চিৎকার শুনতে পেলাম জঙ্গলের ভেতর থেকে। তার সঙ্গে সঙ্গে সেই কালো অন্ধকারের মতো জিনিসটা আর একবার যেন গর্জন করে উঠল। গরুর গাড়ি নিজের মতোই এগিয়ে চলেছে। আমি, গদাইয়ের স্ত্রী, তাদের ছেলেকে নিয়ে ততক্ষণে উঠে বসে পড়েছি গাড়িতে। ছেলেটা ঘুমিয়ে রয়েছে। গদাইয়ের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা বাইরে বেরোনোটা আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। তার উপর গাড়োয়ান ভাই এমন ভাবে চলে গেল, গাড়িটা যদি থেমে যায় তখন কি হবে? আমি একসময় গরুর গাড়ি চালিয়েছি, আমি ঠিক নিয়ে যেতে পারবো। তোমরা এখন শান্ত হয়ে বসো। আমরা বসতেই গদাই উঠে চলে গেল গাড়োয়ানের জায়গায়। তারপর গাড়িটাকে চালিয়ে সে এগোতে লাগলো। একটু আগে যে বীভৎস ব্যাপারটা ঘটে গেছে তার রেশ তখনও আমাদের মধ্যে কাটেনি। গরুগুলো নিজের মতোই চলেছে, কিন্তু তাদের মধ্যেও যে একটা ভয় ছড়িয়ে রয়েছে তা বেশ বুঝতে পারছিলাম। অল্প অল্প করে গরুর গাড়িটা আমাদের নিয়ে সেই জায়গা ছেড়ে আরও খানিকটা সামনে এগিয়ে গেছে। এমন সময় গদাইয়ের স্ত্রী পিছনের দিকে তাকিয়ে চমকে উঠতেই আমি পিছনে তাকিয়ে দেখলাম সেই কালো অন্ধকারটা এখন আমাদের দিকে এগিয়ে আসছে ধীর পায়ে, যেন তার কোনো তাড়া নেই এমনভাবে সে এগোচ্ছে। লাল দুটো চোখের সঙ্গে এখন তার দুপাটি সাদা দাঁত দেখতে পাচ্ছি।
এত বড় শেয়াল হতে পারে না। বাঘ আমি নিজের চোখে দেখিনি তখন, কিন্তু ওটা যে বাঘ নয় সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল না। কিন্তু ওটা কি সেটাও তো বুঝতে পারছিলাম না। অশুভ শক্তির কোনো উপস্থিতি অনুভবও করতে পারছিলাম না। গদাই কাঁপতে কাঁপতে গাড়ি চালাচ্ছে। তারপরেই হঠাৎ করে সেই অন্ধকারটা আবার যেন কোথাও উধাও হয়ে গেল। আমি বললাম, এখনো কিন্তু তোমরা আমার সবকিছু পরিষ্কার করে বলনি, ওই কালো আসলে কে? কালো আসলে যে কি সে কথা আমরা জানি না ঠাকুর মশাই। এই জঙ্গলে অনেক বছর ধরে সে রয়েছে, আর আর এতগুলো দিন ধরে সে যখন এখানেই রয়েছে, তার মানে আমরা যে কথা শুনেছিলাম সে কথা সত্যি। আর আর তাছাড়া এর আগেও এই জঙ্গলের পথে রাতের বেলা যাওয়ার সময় কোনোভাবে যদি রক্ত দেখতে সে পেত, তাহলেই সে উপস্থিত হতো। আর তারপর নাকি সেখানে থাকা কাউকে সে ছাড়তো না। গদাইয়ের কথায় তার স্ত্রী আবার যেন কেঁদে উঠল। গদাই বলল, ঠাকুর মশাই, আমাদের যেভাবেই হোক পার করে দিন। বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। মাকে শেষ দেখা যদি দেখতে না পাই, তাহলে মনে অতৃপ্তি নিয়েই সে মারা যাবে ঠাকুর মশাই। গদাই, এত কথার সময় নেই, তুমি ভালো করে খুলে বলো। এই জঙ্গলের যদি কোনো ঘটনা তুমি জেনে থাকো, সেই ঘটনাই আমাকে বলো। গদাই বলতে শুরু করলো, আজ থেকে অনেক বছর আগে এই আমাদের গ্রামের এক পুরোহিত আর তার সঙ্গে আরও দুজন রাতের বেলা আমাদের গ্রাম থেকে এই গ্রামের দিকের পথে যাত্রা করেছিল। তবে ফিরে এসেছিল সেই পুরোহিত একা। সেই পুরোহিত আমাদের একটা গল্প বলেছিল। পুরোহিত দুজনের সঙ্গে সেই গরুর গাড়িতে রওনা দেয়। সন্ধ্যের একটু পরে অনেকেই তাদের বারণ করেছিল, কিন্তু সেই পুরোহিতকে নিয়ে তারা পাশের গ্রামে কি একটা কাজে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই জঙ্গলের পথে এসেছিল। এই দুই গ্রামের মধ্যে যাতায়াতের পথ হিসাবে একমাত্র এই জঙ্গলের পথ ছাড়া আর কিছুই নেই। আগে তো গোটাটাই জঙ্গল ছিল। তারপর এই পথে গরুর গাড়ি, লোকজন যাতায়াত শুরু করতে এখন এরকম পথ একটা হয়ে গেছে। তো তখন অনেক রাত। পুরোহিতের সঙ্গে বিমল আর জয়ন্ত নামের দুজন বেরিয়েছিল। তাদের সঙ্গে গারোয়ানও ছিল। জঙ্গলের মধ্যে অনেকটা প্রবেশ করার পর বিমল আর জয়ন্তর মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হতে শুরু করে। বিমল বলল, তোমরা শুধু শুধু না এসব ভয় পাও। আমি এসব কথা বিশ্বাস করি না। আসলে এই পথে ডাকাতের উপদ্রব আছে। ডাকাতের দল লোকজনকে মারধর করে, তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়, আর তারপর তাদের খুন করে ফেলে দেয় এখানে ওখানে। এমনভাবে তাদের খুন করে যেন দেখে মনে হয় হিংস্র কোনো জন্তু ওদের মেরেছে বলে মনে হয়। তোমরা মনে করো রক্ত দেখলেই সে এসে পড়বে, তাই তো? তাহলে আমি একবার রক্ত বার করছি, তারপর তাকে আহ্বান করে দেখি সে সত্যি সত্যি আমার সামনে আসে নাকি। তারপরেই বিমল উঠে দাঁড়ায় আর গাড়ির পেছনের দিকটায় এসে একটা ছোট্ট ছুরি দিয়ে তার হাতের একটা অংশ কেটে ফেলে। সেখান থেকে রক্ত বেরোতে থাকে একটু একটু করে। আর বিমল সেই হাতটা সামনের দিকে তুলে চিৎকার করে ডাকে, যদি তুমি থেকে থাকো কালো, তাহলে আমার সামনে এসো। আমি তোমায় দেখতে চাই। তোমায় আমি ভয় করি না। বিমলের এই কাজে জয়ন্ত, গারোয়ান আর পুরোহিত তিনজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। পুরোহিত বলে, কালো কোনো মানুষ নয় বিমল। কালো ভূত প্রেত কিছুই নয়। কালো হলো এমন কিছু যেটা যেটা আমাদের পৃথিবীর কিছু নয়। সে যদি একবার আসে, তাহলে আমরা এখানে কেউ বেঁচে ফিরতে পারবো না। আমার কাছে রক্ষা কবচ আছে। সেই রক্ষা কবচের জন্য আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের কাউকে আমি বাঁচাতে পারবো না।
বিমল এইবার কিন্তু সামান্য ভয় পায়। পুরোহিত গম্ভীর এবং শান্ত প্রকৃতির মানুষ, সে সহজে কোনো কথা বলে না। এইবার তার কথা শুনে তার চোখের দিকে তাকিয়ে বিমলের ভয়টা যেন আরও বাড়তে শুরু করে। ততক্ষণে জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে চলার সময় জঙ্গলের যে সাধারণ শব্দ থাকে সেটা সবাই শুনতে পাচ্ছিল, কিন্তু এইবার যেন সেই শব্দ থেমে যায়। চারপাশে একটা অদ্ভুত হাওয়া বইতে শুরু করে, ঠান্ডা হাওয়া। আর সেই হাওয়ার সাথে একটা গুমোট গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে চারপাশে। জয়ন্ত এদিক ওদিক তাকিয়ে থাকে, হ্যারিকেনটা তুলে দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই সে দেখতে পায় না। ঠিক এমন সময় বিমলের মনে হয় তাদের থেকে একটু দূরে একটা অন্ধকার যেন তাদের পিছু পিছু আসছে। বিমল কিছু বুঝে ওঠার আগেই সেই অন্ধকারটা ঝাঁপিয়ে পড়ে গরুর গাড়ির ভেতরে, আর সঙ্গে সঙ্গে বিমলের গলার কাছটা চেপে ধরে তাকে হ্যাঁচকা টানে নামিয়ে নিয়ে যায় গরুর গাড়ির থেকে। সর্বনাশ, সর্বনাশ পুরোহিত মশাই, ওই যে কালো চলে এসেছে। গরুর গাড়ির গাড়োয়ান প্রচণ্ড জোরে গাড়ি চালাবার চেষ্টা করতে গিয়ে হঠাৎ করে কি একটা যেন হয়ে যায়। গরুর গাড়ির একটা চাকার মধ্যে কিছু একটা আটকে যেতেই সেটা মট করে শব্দ হয়ে ভেঙে পড়ে, আর গাড়িটা একপাশে হেলে পড়ে। গরু দুটো সেই অবস্থাতেই পড়ে থাকে। গাড়িটা কিছু দূর টেনে নিয়ে গেলেও তারপর আর টানতে পারে না। গরুর গাড়ি একপাশে হেলে পড়তেই জয়ন্ত, পুরোহিত আর গাড়োয়ান তিনজনে নেমে আসে সেই গাড়ি থেকে। গাড়োয়ানকে বলে তাড়াতাড়ি গরুগুলোকে খুলে দেওয়া হলো। গরু দুটো ছিল বেশ ভালো, গাড়োয়ানের কথা শুনতো। ওরা সেই গরু দুটোকে সামনে রেখে পেছনে পেছনে এগোতে থাকে ওই গ্রামের দিকে। চারপাশের অন্ধকার ততক্ষণে আরো গভীর হয়ে গেছে। অন্ধকারের মধ্যে ওরা যেন ভালো করে কিছু দেখতে পাচ্ছিল না। শুধু ওদের মনে ছিল যে সামনের ফাঁকা পথটা ধরে ওদের এগোতে হবে। বিমলের রক্ত জল করা চিৎকারের শব্দ ওরা একটু আগে শুনতে পেয়েছে, আর সেই শব্দ শুনে ওদের বুকের ভিতরের আত্মাটুকু যেন শুকিয়ে গেছে। পুরোহিত শরীরে থাকা পইতে স্পর্শ করে বারবার মন্ত্র জপ করতে থাকে, কিন্তু জয়ন্ত কি করবে? জয়ন্ত এদিক ওদিক তাকায়। হ্যারিকেনটা সে হাতে করে এনেছিল, সেটার আলো বাড়িয়ে দিয়ে ওরা অনেকটা পথ হেঁটে যায়। আশেপাশে আর কোনো আলোর চিহ্ন মাত্র নেই। জয়ন্ত মনে মনে বলে চলল, মনে হয় কালো আর আসবে না। বিমল তাকে দেখেছিল। যখন বিমলকে সে নিয়ে গেছে, আমাদের আর কোনো ক্ষতি হবে না। কিন্তু গাড়োয়ান বুঝতে পারে কিছু একটা হতে পারে। এই পথে আগেও সে এসেছে। এই পথে যাওয়ার সময় রক্ত না দেখলে কালো কখনোই আসে না। সে আশেপাশেই থাকে, তাকে অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। জয়ন্ত আরেকটু এগিয়েছে সামনে, এমন সময় একপাশে গাছের তলা থেকে সেই অন্ধকারটা আবার তাদের দিকে এগোতেই পুরোহিত চমকে উঠে তাকায় সেদিকে। ওদের দুজনের সামনে এসে দাঁড়িয়েছে সেই অন্ধকার। তুই কে আমি জানি না, কিন্তু তুই এদের কোনো ক্ষতি করিস না। ওরা তোকে ডাকেনি, ওরা তোকে ডাকতেও চায়নি। তুই এই জঙ্গলে শান্ত হয়ে থাক, আমাদের এখান থেকে যেতে দে। পুরোহিতের কথা শুনে কালো থমকে দাঁড়িয়ে পড়ে, যেন কোথাও কিছু নেই। একদলা অন্ধকার গাছের তলায় ঘাপটি মেরে অপেক্ষা করছে
কোনো একটা কিছুর জন্য। পুরোহিত থমকে দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে জয়ন্ত আর গারোয়ান যেন ভয়ে থরথর করে কাঁপছে। পুরোহিত ভাবে বোধহয় কালো আর কিছু করবে না। সে কথা ভেবে সে যেই আবার হাঁটতে শুরু করেছে, অমনি কালো ছুটে আসে। গারোয়ান ছিল সবার পেছনে। গারোয়ানের কোমরের কাছটা কামড়ে ধরে সে। মাটির উপরে থাকা হ্যারিকেনটা জয়ন্ত তুলে ধরতেই ওরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। ততক্ষণে সেই কালো অন্ধকারটা গারোয়ানের গায়ের ওপর উঠে বসেছে। দুই হাতের ধারালো নখ দিয়ে গারোয়ানের বুকটাকে ছিঁড়ে ফেলেছে। ততক্ষণে সেখান থেকে রক্ত, মাংস আর বুকের হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে। তখনও গারোয়ান জীবন্ত। সে প্রচণ্ডভাবে চিৎকার করে চলেছে, কিন্তু তাতে আর কি হবে? পুরোহিত জয়ন্তর হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে সামনের দিকে। আবার সবকিছু চুপ হয়ে যায়। একটা প্রচণ্ড চিৎকার আর কালোর গর্জনে সবটা আবার চুপ হয়ে যায়। কথাগুলো বলে গদাই ঠিক তখনই সেই স্ত্রীলোক আর একবার ভয় পায়। প্রচণ্ড চিৎকার করে ওঠে সে, ভেতরের দিকে ঢুকে আসার চেষ্টা করে। তারপরেই আমি পিছনে তাকিয়ে দেখি কালো আবার এসেছে। আমাদের ঠিক পিছনে পিছনে সে হেঁটে আসছে। মনে মনে আমি তখন মাতু পাগলি কালভৈরবকে স্মরণ করছিলাম। আগেই বলেছি, তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার দেখা হয়নি। জঙ্গলের মধ্যে যে ওই অন্ধকার কালোকে আমি কিভাবে আটকাবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। দেহবন্ধন করা নেই, ওকে আটকাবার জন্য ঠিক কোনো মন্ত্র প্রয়োগ করা প্রয়োজন সেটাও বুঝতে পারছিলাম না। হঠাৎই কালো একটা প্রচণ্ড ঝাঁপ দেয় আমাদের গাড়িটা লক্ষ্য করে। গদাই যে সত্যিই গরুর গাড়ি চালাতে জানে তা বোঝা যায়। সে গরুগুলোকে একপাশে সরিয়ে নিয়ে যেতেই কালো আমাদের গাড়ির একপাশে এসে পড়ে। কিন্তু তার থাবার আঘাতে গরুর গাড়ির ছইয়ের একপাশটা পরপর শব্দ করে ভেঙে পড়ে। আমাদের মাথার উপর এখন কালো অন্ধকার আকাশ, তার মধ্যে গরুর গাড়ি ছুটে চলেছে। গদাই যত তাড়াতাড়ি পারে গরুগুলোকে চালনা করার চেষ্টা করতে থাকে, কিন্তু অন্ধকারের সঙ্গে এইভাবে ছুটে যাওয়া যায় না। গদাইয়ের স্ত্রী প্রচণ্ডভাবে কাঁদতে শুরু করে। এমন সময় পথে একটা ঝাঁকুনিতে গদাইয়ের স্ত্রী তার বাচ্চা সহ গরুর গাড়ি থেকে নিচের দিকে ছিটকে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠতে গদাই গাড়ি থামিয়ে ফেলে। আর তারপরেই এক রক্ত জল করা দৃশ্য আমাদের সামনে ভেসে উঠল। হ্যারিকেনের আলোয় সেই আলো আঁধারের মধ্যে দেখতে পেলাম কালো এক পা করে গদাইয়ের পড়ে যাওয়া স্ত্রীর দিকে এগিয়ে আসছে। তার বুকের কাছে জড়ানো রয়েছে তার ছেলে। ততক্ষণে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙতেই সে কাঁদতে শুরু করেছে। গদাই ছুটে যাওয়ার চেষ্টা করে সামনে, কিন্তু আমি তাকে বাধা দিয়ে সেখানে দাঁড়াতে বলে দুপা সামনের দিকে এগিয়ে যাই। কালো দুপা সামনের দিকে এগিয়ে আসে। আমার আর কালোর মাঝে দূরত্ব কয়েক পা, আর স্ত্রীলোক আর ছেলেটা পড়ে আছে কালোর একদম সামনে। দুজনেই চিৎকার করে কাঁদছে। স্ত্রীলোক বলছে, আমার যা হয়ে যাক, আমার ছেলেটাকে বাঁচাও, তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। ছেলেটাও বোধহয় কথাটা বুঝতে পেরেছিল। সেই স্ত্রীলোক তাকে মাটির উপর দাঁড় করাতেই সে ছুটে আসতে থাকে আমাদের দিকে। আর সেই মুহূর্তে কালো ছেলেটাকে লক্ষ্য করে ছুটে আসে সামনের দিকে। এক মুহূর্তের মধ্যে আমি আমার সিদ্ধান্ত স্থির করে ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে ঈগলের মতো ছোঁ মেরে তুলে নিই। কিন্তু ততক্ষণে কালো তার পথ বদলেছে। আমাদের চোখের সামনে গদাইয়ের স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে সেই হ্যারিকেনের আলোতে তার বুক থেকে পেট পর্যন্ত শাড়ির কাপড় সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলে। প্রচণ্ড গর্জন করে তার ঘাড়ের কাছটা কামড়ে ধরে একটা হ্যাঁচকা টানে তার মাথাটা ধর থেকে আলাদা করে ফেলে। এমন একটা দৃশ্য ছেলেটাকে আমি দেখতে দিইনি। গদাই তখন কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম, তোমাদের ভুলের জন্যই সব কিছু হলো, বুঝলে? প্রকৃতির সব শক্তির সঙ্গে লড়াই করা যায় না। ছেলেটাকে বাঁচাতে হলে এক্ষুনি আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু ঠাকুরমশাই, কিন্তু আমার বউ, ঠাকুরমশাই, আমি আমার বউকে এভাবে ছেড়ে এখান থেকে যেতে পারবো না ঠাকুরমশাই।
আমি পারবো না। গদাইকে নিয়ে কোনো রকমে তাকে টানতে টানতে সামনের দিকে চলে যাই। ততক্ষণে পেছন থেকে গদাইয়ের স্ত্রী চিৎকারটা থেমে গেছে। প্রবল গর্জনটা এখন চাপা গর্জনে পরিণত হয়েছে। বুঝতে পারলাম হতভাগিনীকে সে হত্যা করে ফেলেছে। তার রক্ত ছড়িয়ে আছে পথের চারপাশে। ছিন্ন ভিন্ন শরীরটা হয়তো পড়ে রয়েছে, কিন্তু কালো যে আমাদের পেছনে পেছনে আসবে সেটাও বুঝতে পারছিলাম। এক এক করে সেই সবাইকে মারতে চাইছে। গদাই জড়িয়ে ধরে রয়েছে তার ছেলেটাকে। ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। আমি গদাইয়ের পিছনে দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে সামনের দিকে হেঁটে চলেছি। আমরা তখন যেখানে দাঁড়িয়েছিলাম সেটা জঙ্গলের মাঝামাঝি জায়গা। আরও খানিকটা এগোতে হবে আমাদের। প্রায় 2 ঘন্টার গরুর গাড়ির পথ ছিল। সেটা হেঁটে এগোনো সহজ নয়। জঙ্গল থেকে বেরোনো যে অসম্ভব ব্যাপার সেটা বুঝতে পারছিলাম। সোজা পথ, দুপাশে জঙ্গল। একবার মনে হলো ছোট জঙ্গলের দিকে এগিয়ে যাই, কিন্তু তাতেও লাভ হবে না, কেননা জঙ্গল থেকে বেরোতে পারলেও এরপর পুরো ফাঁকা মাঠের মধ্যে পড়তে হবে। তারপরও একটা অদ্ভুত কথা আমার মাথায় এলো। কালো থাকে এই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে তার সমস্ত ক্ষমতা। একবার যদি এখান থেকে বেরিয়ে ওই ফাঁকা মাঠের মধ্যে গিয়ে পড়ি, তাহলে কি সে সেখানে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে ঠাকুর মশাই। একবার একবার যাদের পেছনেও লাগে, তাদের শেষ না করা পর্যন্ত তাদেরকেও ছাড়ে না। আমার এবার ভীষণ রাগ হলো। এমন বিপদের কথা এরা আমার আগে জানায়নি। সেই লোকটির উপরও বেশ রাগ হতে লাগলো আমার। আমি বললাম, তোমার ওই পরিচিত লোকটি সবকিছু জানাশোনার পরেও আমায় যে কেন তোমাদের সঙ্গে এমনভাবে পাঠিয়ে দিল সেটা আমি বুঝতে পারছি না। তোমরা কেন এত বিপদের ঝুঁকি নিয়ে এইভাবে এই পথে এলে? গদাই তখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ছেলেটাকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, মাকে একবার শেষ দেখা দেখবো না ঠাকুর মশাই? তার জন্যই তো এমন ভাবে জোর করে এলাম। গারোয়ান মরেছে, আমার বউটাও মরেছে। আমি আমি মরলেও কিছু যায় আসে না ঠাকুর মশাই, কিন্তু কিন্তু আমার ছেলেটাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে ঠাকুর মশাই। গদাই ছেলেটাকে আমাকে দিয়ে দিল। আমি তাকে শক্ত করে ধরে আছি। ছেলেটা কাঁদতে কাঁদতে প্রচণ্ড ভয় বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার গায়ের উপর লুটিয়ে পড়ে রইল সে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। মনে হলো কালো বোধহয় আর আসবে না, তাই বললাম, তারপরে কি হয়েছিল? সেই পুরোহিত আর জয়ন্ত তো হ্যারিকেন নিয়ে হাঁটা শুরু করলো। এমন অবস্থার মধ্যেও যে গদাই কথাগুলো বলবে সেটা আমি ভাবতে পারি। গদাই বোধহয় মনটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছিল। ভয়ে পুরোহিত আর জয়ন্ত জঙ্গলের পথ ধরে অনেকটা হেঁটে গিয়েছিল। ঠিক ঠিক আমরা যেমন এখন যাচ্ছি, আমরা অন্ধকারের মধ্যে হাঁটছি, কিন্তু কিন্তু ওদের কাছে আলো ছিল। সেই আলো নিয়ে আরও খানিকটা হেঁটে যাওয়ার পর পুরোহিতের মনে হলো কে যেন ওদের পিছু পিছু আসছে। কথাটা ভেবে পেছনের দিকে তাকাতেই দেখতে পেল ওদের থেকে মাত্র 2 হাত দূরে কালো হেঁটে আসছে। এমনভাবে আসছে যে সহজে বোঝা যায় না। যেন যেন মাটির বুকে একটা ছায়া ছায়া অন্ধকার ওদের পেছন পেছন সাপের মতো বুকে হেঁটে এগিয়ে আসছে। তাকে দেখতে পেয়ে জয়ন্ত চিৎকার করে উঠল। পুরোহিত তার হাত চেপে ধরে বলল, খবরদার জয়ন্ত, এইখান থেকে কিন্তু কোথাও যাবে না। পালাবার চেষ্টা করলে কিন্তু মরবে। জয়ন্ত ততক্ষণে পুরোপুরিভাবে ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে। তার গোটা শরীর থরথর করে কাঁপছে। তার মাথার ভেতরে কিছু নেই। জয়ন্ত আমতা আমতা করে বলল, আমাদের বোধহয় আর পাশে গ্রামে পৌঁছানো হবে না ঠাকুরমশাই।
ঠাকুরমশাই, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কথাটা বলতে বলতে জয়ন্তর মাথায় একটা অদ্ভুত কথা আসে। যে ছুরিটা দিয়ে বিমল নিজের হাত কেটে রক্ত দিয়েছিল, সেই ছুরিটা তার কাছে ছিল। রক্ত মুছে সে কোমরের কাছে রেখে দিয়েছিল। আসলে এসব পথে যাতায়াতের সময় ডাকাত কিংবা ছিনতাইবাজদের মাঝে মাঝে দেখা মেলে, তাই জন্যই এই ব্যবস্থা। জয়ন্ত জয়ন্ত সেই ছুরি বার করলো, তারপর বলল, কালোর হাতে এমনভাবে মরার চেয়ে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। ছুরিটা বার করে সে নিজের গলার কাছে ধরল। আর একটু চাপ দিলেই তার গলার নলিটা ফাঁক হয়ে যাবে। সেই ধারালো ছুরি পুরোহিত নিজের হাত দিয়ে একটা হ্যাঁচকা টানে সরিয়ে দিল, কিন্তু জয়ন্ত ছুরিটাকে ছাড়ল না। আমার ছেড়ে দিন ঠাকুরমশাই, অমনভাবে আমি মরতে চাই না, আমার ছেড়ে দিন। ওই 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 যে কালো, ওই কালো যে আমাদের আশেপাশেই আছে, তা আমি বুঝতে পেরেছি। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। ওর গায়ের সেই বোটকা গন্ধ আমার নাকে এসে লাগছে। চারপাশে তখন তখন কালো অন্ধকার। পুরোহিত ঠিক বুঝতে পারছিল জয়ন্ত মিথ্যে কথা বলছে না। তাদের আশেপাশে কালো সত্যিই আছে, কিন্তু কিন্তু কালোকে কিভাবে ফাঁকি দিয়ে এই জঙ্গল থেকে বেরোনো যায় সেই কথাই সে ভাবছিল। আপনি এইমাত্র বললেন না জঙ্গল ছেড়ে ওই মাঠের পথে চলে যাওয়ার কথা? পুরোহিত আর জয়ন্ত সেটাই করেছিল। তারপর খানিকটা জঙ্গল পেরিয়ে ওরা মাঠের মধ্যে গিয়ে পড়ল। যেদিকে তাকায় সেদিকেই ধুধু মাঠ। কোন দিকে যে তারা যাবে সেটা বুঝতে পারে না। জঙ্গলের মধ্যে অন্ধকার বেশি ছিল, কিন্তু এখানে অন্ধকার সামান্য কম। চারপাশটা অল্প অল্প দেখা যায়। আরও বেশ খানিকটা ওরা এগিয়েছে, এমন সময় ওরা দেখতে পেল যে পথ ধরে ওরা সামনে এগোচ্ছে, সেই পথের সামনে আলপথে কালো ওদের জন্য অপেক্ষা করছে। এইবার কালো এক পা করে ওদের দিকে এগোতে লাগলো। জয়ন্ত আর নিজেকে সামলাতে পারল না। সে সেই ছুরিটা বার করলো। তারপর পুরোহিত কিছু করার আগেই সেই ছুরিটা হাতে তুলে নিয়ে সে চিৎকার করে সামনের দিকে ছুটে গেল। গদাই তার কথাটা শেষ করেছে মাত্র, এমন সময় দেখতে পেলাম আমাদের সামনে জঙ্গলের ভেতরে ঝোপঝাড় নড়ছে, আর তারপরে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে দাঁড়ালো দলা দলা পাকানো অন্ধকারটা। এখন অন্ধকারটা যেন একটু কমেছে, তবে হঠাৎই সেই অন্ধকারের মধ্যে আমি দেখতে পেলাম কালো শরীরটা যেন আর একটু বড় হয়ে গিয়েছে। গদাই আমার পেছনে এসে দাঁড়ালো। আমার কোলে থাকা সেই ছেলেটি তখন জেগে উঠেছে, একটা হাত দিয়ে সামনের দিকে কি যেন দেখানোর চেষ্টা করছে। বুঝতে পারছি সে ভয় পেয়েছে, কারণ সামনের দিকে সেই অন্ধকারটাকে সে দেখতে পেয়েছে। আমি জানি না গদাই, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। কালো আসলে কি সেটাই তো বুঝতে পারছি না। অশুভ কোনো শক্তি হলে এতক্ষণে আমি তো অনুভব করতে পারতাম, কিন্তু সেটাও তো অনুভব করতে পারছি না। কালো কোনো অশুভ শক্তি নয় ঠাকুরমশাই। সেই পুরোহিতের চোখের সামনে জয়ন্ত মরে গিয়েছিল। ওই কালো মানুষ নয়, ও প্রেত নয়, অশুভ শক্তিও নয়। ও এমন কিছু যা আমরা জানি না। এই জঙ্গলে অনেকবার দিনের বেলায় অনেকে ঢুকেছে, তান্ত্রিক সাধু অনেকে প্রবেশ করেছে, কিন্তু তারাও কোথাও কিচ্ছু বুঝতে পারেননি। দিনের বেলায় যেন জঙ্গলের মধ্যে কালো উধাও হয়ে যায়। কালো তখন আমাদের দিকে এক পা করে এগিয়ে আসতে শুরু করেছে। আমি কিন্তু ঠায় দাঁড়িয়ে রইলাম, মনে মনে মাথু পাগলিকে স্মরণ করেছি। এমন সময় দেখি আমার ডান হাতে একটু দূরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই সেই চেনা গলাটা বলতে লাগলো, ওরে মুখ পোড়া,
এখানে এসেছিস কেন রে? আটকুরের ব্যাগটা মরার শখ হয়েছে নাকি? মরার শখ হলে ওই কালোর কাছে সবাই আসে, তুই জানিস না ও কে? আমি মাথু পাগলিকে দেখতে পেলেও গদাই কিন্তু দেখতে পাচ্ছিল না। আমি পথের পাশে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলছি সেটা বুঝতে পেরে গদাই বলে উঠল, আ- 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 আপনি আপনি ওই দিকে তাকে কি দেখছেন? কালো তো আমাদের সামনে। এখন এখন অন্যদিকে তাকালে হবে না, ও ও কিন্তু আক্রমণ করতে পারে। আমি তাকে হাত তুলে থামতে বলে মাথু পাগলির দিকে তাকিয়ে বললাম, ওটা কে? আমি কোনো কিছু না জেনে এই জঙ্গলে ঢুকেছি, কিন্তু এখন এই ছেলেটাকে আমাকে বাঁচাতেই হবে। গদাইকেও বাঁচাতে হবে। গদাই না হলে তার মাকে দেখতে। তোর জন্য যে আমি কিভাবে এখানে এসেছি সে কথা তুই জানিস না, কিন্তু ওর সঙ্গে লড়াই করা যে অসম্ভব। ও এমন কিছু যা তোকে আমি বলতে পারবো না, সে কথা তোর জানার কোনো অধিকার নেই। কিন্তু মাথু পাগলির কথাটা শেষ হওয়ার আগেই আমি কিছু বলতে যাব, তার আগেই মাথু পাগলি আস্তে আস্তে এগোলো সামনের দিকে। আমি অবাক চোখে দেখতে পেলাম মাথু পাগলির আশেপাশে কতগুলো কালো কালো কাকের মতো কি যেন এসে উপস্থিত হয়েছে। তার মাথার উপর তারা দল বেঁধে ঘুরছে, প্রচণ্ড শব্দে চিৎকার করছে। গদাই কিন্তু এসব কিছু দেখতে পাচ্ছে না। সে আবার কিছু বলতে যাওয়ার আগেই ছেলেটিকে তার কোলের উপর দিয়ে দিলাম। গদাইকে সেখানে দাঁড়াতে বললাম। আমি তার সামনে দাঁড়িয়ে এদিকে কালো যে মাথু পাগলি আর সেই কাকগুলোকে দেখতে পাচ্ছিল তা বুঝতে পারছিলাম। মাথু পাগলির নির্দেশে সেই কাকগুলো উড়ে গেল কালোর দিকে, আর কালোর শরীরটা এক মুহূর্তের মধ্যে প্রচণ্ড বড় হয়ে গেল। আমি দেখতে পেলাম একটা কালো অন্ধকারের মধ্যে মস্ত বড় একটা ছায়া। একটা ঠান্ডা হাওয়া প্রচণ্ডভাবে আমাদের গায়ে ধাক্কা দিতে লাগলো। দু হাতে আমাদের চোখ ঢাকতে হলো। সেই কালো কাকগুলো প্রচণ্ড চিৎকার করতে করতে চারপাশে ঘুরছে আর কালোকে ঠোকর মারার চেষ্টা করছে, কিন্তু কালো তাদের একটা একটা করে ছিটকে ফেলে দিচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মাথু পাগলির ক্ষমতাকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা কার থাকতে পারে? ওই বড় শেয়াল ও বাঘের মতো জন্তুটা আসলে কি? মাথু পাগলি তখন আমার পাশ থেকে খানিকটা সামনের দিকে এগিয়ে এসেছে। সে একবার পেছনের দিকে তাকালো, তারপর কি যেন বলল। এমন অশ্রাব্য আর অসভ্য ভাষার সে কথা বলল যে সে কথা আমি তোমাদের বলতে পারবো না। সে যে আমার উপর প্রচণ্ড রেগেছিল সে কথা বুঝতে পারছিলাম। আবার সেই কাকের দল দেখতে পেলাম। এক এক করে সেই কাকের দল কালোর চারপাশে ভিড় করতে করতে একসময় সেই কালো অন্ধকারটাকে ঘিরে ফেলতে শুরু করলো। এত কাক যে কোথা থেকে এসেছে বুঝতে পারছিলাম না। মাথু পাগলি একটা কথা তখন আমায় বলেছিল, এক্ষুনি এখান থেকে যা, ওদেরকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়। তুই যে কেন এখানে এসেছিস তা আমি এইবার বুঝতে পেরেছি। যে তোকে এখানে পাঠিয়েছে সে জানে কালো কে। মাথু পাগলির কথায় আবার সেই সাধুর কথা মনে পড়ে গেল। সেই সাধুর কাছে আমি এমন কিছু কথা শুনেছিলাম যেগুলো যেগুলো প্রথমবারের মতো শুনেছিলাম। তার মানে কি সেই সাধু জানতো এই জঙ্গলে কালো রয়েছে আর তার জন্যই আমাকে পাঠিয়েছে সে? কিন্তু এমন করার পেছনে কারণটা কি? ততক্ষণে কালো কাকে আকাশের সামনের দিকটা যেন ভরে উঠতে শুরু করেছে। তারা কালোকে চারপাশ থেকে ঘিরে ধরতে শুরু করেছে। কালোর শরীরটা আরো বড় হয়ে গেছে। প্রচণ্ড চিৎকার করে সে তাদের সবাইকে আক্রমণ করার চেষ্টা করছে। আমি মাথু পাগলির নির্দেশে গদাইকে নিয়ে এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। কালো একবার আমার দিকে ঘুরে তাকালো। তার সেই লাল চোখ এখন আরো বড় হয়ে গেছে। মুখে রয়েছে সেই হিংস্র দাঁত। তাকে দেখতে এখন বড় অদ্ভুত মনে হচ্ছে, যেন মনে হচ্ছে পথের মাঝখানে একটা কালো রঙের বড় গাছ, আর সেই গাছের একটা মাঝামাঝি জায়গায় সেই হিংস্র দাঁতগুলো আর লাল চোখগুলো আমি দেখতে পাচ্ছি। আমি গদাইকে নিয়ে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে গেছি। এমন সময় পিছন থেকে এক অমানসিক চিৎকার শুনতে পেলাম। পিছনের দিকে তাকাতে দেখতে পেলাম সেই কালো কাকগুলো ছিটকে গেল। মাথু পাগলিকে দেখতে পেলাম একবার, কিন্তু এমনভাবে মাথু পাগলিকে আমি এর আগে কখনো দেখিনি। মাথু পাগলিকে এত দূর থেকেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তার সেই রোগাটে কঙ্কালসার পাগলাটে চেহারাটুকু আর তার মাথার চুলগুলো সাপের মতো
চারপাশে উঠছে। মাথু পাগলি বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ছে বলে মনে হলো। আর তার চারপাশে অন্ধকারের মধ্যে একটা সাদা আলো কোথা থেকে যেন মাথু পাগলির দিকে ঠিক পিছন দিকে জড়ো হয়েছে। এদিকে তাকে দেখেও আমি চমকে উঠলাম। এ কোন মাথু পাগলিকে দেখতে পাচ্ছি আমি? এতক্ষণ ধরে যা হয়েছে তার কোনো কিছুর ব্যাখ্যা আমি ভালো করে দিতে পারবো না। একটা ভয় যে আমার বুকের ভেতর হচ্ছিল না সে কথা বলবো না। মাথু পাগলি পর্যন্ত যার সঙ্গে লড়াই করতে ভয় পায়, তার সঙ্গে আমি কি লড়াই করতে পারবো? কিন্তু করবোটাই বা কি করে? দেহবন্ধনটাও করা নেই যে কোনো রকমে নিজেকে বাঁচাবো। গদাই আর কিছু বলছে না, কিন্তু একটা ব্যাপার বুঝতে পেরে চুপ করে গেছে। তার ছেলেটা আবার জেগে উঠেছে। সে ভিড়ভিড় করে কিছু বলছে, কিন্তু গদাই তাকে শান্ত করে দিচ্ছে বারবার। আরও খানিকটা এগোতেই আমার সেই পুরোহিত আর জয়ন্তের কথা মনে পড়ল। তাই গদাইকে বললাম, জানি না এই জঙ্গল থেকে আমরা বেরোতে পারবো কি না গদাই, তবে সেই পুরোহিত আর জয়ন্তর কি হয়েছিল বলো তো? গদাই এবার আমার দিকে তাকিয়ে হাসল, তারপরে বলল, মনে হয় আমরা বেরোতে পারবো ঠাকুর মশাই। এতক্ষণ ধরে মনে হচ্ছিল আমরা বাঁচতে পারবো না, কিন্তু এখন যেন মায়ের মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটাও আমায় বলছে তার ঠাকুমাকে দেখতে পাবে। তার মানে আমরা বাঁচতে পারবো। গদাইয়ের এই আশা যেন আমার মনের ভিতর একটা আগুন জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে মনে একটা মন্ত্র জপ করতে লাগলাম। সেইখান থেকে খানিকটা মাটি তুলে নিয়ে আমার গায়ে, গদাইয়ের গায়ে আর ছেলেটার গায়ে ঘষে দিয়ে সেই মন্ত্র জপ করলাম। এতে তেমন কোনো কাজ হওয়ার কথা নয়, কিন্তু তবুও যদি কিছু হয়। মাথু পাগলি কালোকে আটকাবার চেষ্টা করছে ততক্ষণ আমরা যতটা পারি চেষ্টা করি দূরে চলে যাওয়ার। হাঁটতে হাঁটতে গদাই বলতে লাগলো, পুরোহিতের সাহসের কথা বলতে হবে। এমন অবস্থাতেও কেউ অতীতের কথা ভুলতেও পারে না, তাও আবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যে কথা সে শুনেছিল অন্য কারোর কাছ থেকে। জয়ন্ত চিৎকার করে সেই ছুরিটা নিয়ে এগিয়ে গেল কালোর দিকে, কালোর গায়ের ওপর আঘাত করবে বলে। পুরোহিত মশাই তাকে বারণ করার পরেও সে গেল। পুরোহিত মশাই থমকে দাঁড়িয়ে দেখতে পেলেন জয়ন্ত ছুরিটা নিয়ে কালোর চোখ বরাবর ঝাঁপিয়ে পড়েছে, আর কালো একটা মস্ত হা করেছে। অমন মস্ত বড় হা কারোর হতেই পারে না। দুপাটি সাদা দাঁতের মাঝে একটা মস্ত কালো হা, তার ভেতর থেকে লাভার মতো কিছু একটা জ্বলছে। পুরোহিত তা দেখে চিৎকার করে উঠলেও জয়ন্তকে থামাতে পারেননি। ছুরিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই মুখের ভেতরে সে যেন কোথায় উধাও হয়ে যায়। পুরোহিত বলেছিল এর পরেও কালো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল সেখানে, একভাবে পুরোহিতের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকে পুরোহিত। তারপরে একসময় প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়ার ধাক্কায় তার গোটা মাথাটা কেঁপে ওঠে। মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ে জ্ঞান হারাবার আগেই পুরোহিত দেখতে পেয়েছিল কালো এক পা করে তার দিকে এগিয়ে আসছে। কথাটা শেষ করে গদাই যেন একবার শিউরে কেঁপে উঠল। তার ছেলেটা তখনও চুপ করে তার কোলে বসে আছে। আরও 2 পা সামনের দিকে আমরা এগিয়েছি। এমন সময় হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার, এই প্রথমবারের জন্য আমি সেটা অনুভব করতে পারলাম। এইবার মনে হলো যে আমাদের সামনে আধো অন্ধকারের মধ্যে আবার কে যেন দাঁড়িয়ে আছে, কালো। কিন্তু এটা কি করে সম্ভব? মাথু পাগলির ক্ষমতার আয়ত্তের মধ্যে সে পড়ে না। মাথু পাগলি পর্যন্ত তাকে আটকাতে পারেনি। কালো যেন অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আমাদের দিকে এমন কোনো একটা উল্লাস করে বলছিল, হয়তো আটকাতে পারলি না, এত চেষ্টা করেও আমায় আটকাতে পারলি না। কিন্তু গদাই যেন এবারে ভয় পাচ্ছিল। গদাই হঠাৎ করে তার ছেলেকে নামিয়ে দিল আমার পাশে। তারপর সামনের দিকে এক পা করে এগোতে লাগলো আর বলল, ঠাকুর মশাই কালোকে আমরা আটকাতে পারবো না।
আমার ছেলেটাকে যেভাবেই হোক আপনাকে বাঁচাতে হবে। এতক্ষণের মধ্যে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, কালো আপনাকে আক্রমণ করবে না। আমার ছেলেটাকে আপনি রাখুন। কথাটা বলার সঙ্গে সঙ্গে গদাই একপাশে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে কালো যেন বিদ্যুতে চমকের মতো জঙ্গলের ভিতরে লাফিয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে প্রমাদ গুনলাম, চিৎকার করে বললাম, খবরদার গদাই, খবরদার, এমন কাজ করো না। কালো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার গায়ে যতক্ষণ ধুলো আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি। কথাটা আমি এমনি বলেছিলাম। সেই ধুলো দিয়ে এত শক্তিধর কালোকে আটকানো যায় না। কালো অশুভ কোনো শক্তি হলে তাকে আটকানো যেত, কিন্তু কালোকে আটকানো যাবে না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল গদাই মিথ্যা বলেনি, আমাদের আর কোনো ক্ষতি হবে না। এমন একটা আশার আলো মনের ভিতরে আসার সঙ্গে সঙ্গেই এই কথাটা মনে হওয়ার অন্য কোনো কারণ ছিল না। আমি তাড়াতাড়ি সামনের দিকে এগোতে লাগলাম। কালো কিন্তু আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। মনের ভেতরটা ভারী হয়ে গেল। এত দূর পর্যন্ত এসে গদাইকে বাঁচাতে পারবো বলে ভেবেছিলাম, কিন্তু আমার কোনো শক্তি এখানে কাজে লাগবে না। তবুও কি মনে হতে একটা চেষ্টা করলাম। কিছুটা ধুলো মাটি থেকে তুলে নিয়ে তাতে মন্ত্র পড়ে আমাদের চারপাশে ছড়িয়ে দিলাম। সেই বাঁধনের মধ্যে আমি আর গদাইয়ের ছেলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। গদাইয়ের ছেলে কোনো রকম কথা বলছে না, চুপ করে রয়েছে। একটু পরেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে খসখস শব্দ শুনতে পেলাম, আর রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কালো বেরিয়ে আসে। কিন্তু ওটা কি? কালো নয়, গদাই একাই বেরিয়ে আসছে। তার দু চোখ বিস্ফারিত। এমন অন্ধকারে তাকে ভালোভাবে দেখার কথা নয়, কিন্তু আমি যেন তাকে দেখতে পাচ্ছি। সে সেখান থেকে দৌড়ে এলো আমাদের দিকে, তারপরে বলল, ঠাকুরমশাই, কালো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এতক্ষণ পরে আমি বুঝতে পেরেছি কালো কেন আমার কোনো ক্ষতি করতে পারবে না। গদাই আমাদের কাছে এসে একটা জিনিস দেখালো, তার গলায় ঝুলিয়ে রাখা একটা তাবিজ। গদাই বলল, ছোটবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল, সে জ্বর কিছুতেই কমে না। তখন মা এক পীর বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আমার গলায় পরিয়ে দিয়েছিল। বলেছিল এই তাবিজ থাকলে কোনো কিছু আমাকে সেভাবে স্পর্শ করতে পারবে না। পুরোহিত মশাইয়ের কাছে রক্ষা কবচ ছিল, আর আমার কাছে এই তাবিজ। কিন্তু আপনার কাছে কি আছে বলুন? আমায় অনেকেই রক্ষা করে গদাই। আমি নিজেও জানি না কারা কারা আমায় রক্ষা করার চেষ্টা করে। একটু আগে মাথু পাগলি কালোকে আটকেছে, আর তার জন্য ওর ক্ষমতা কমে গেছে। তাই সরাসরি সে আমার উপর আক্রমণ করছে না। অথচ কালো যে আমাদের আশেপাশে আছে সে কথা বেশ ভালোভাবে বুঝতে পারছি। সত্যি সত্যি আমি বুঝতে পারছিলাম কালো আমাদের আশেপাশে রয়েছে, কিন্তু সে আমাদের আক্রমণ করছে না। আমরা সেখানেই বসে রইলাম। এতক্ষণ পরে একটা ব্যাপার বুঝতে পারছিলাম। আমরা যতই হাঁটতে থাকবো, যতই এগোবো, এই জঙ্গলের মধ্যে কোনো একটা শক্তি আমাদের বিরুদ্ধে কালোকে আরও শক্তিশালী করে তুলবে। তাই জঙ্গলে প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে কালো আমাদের আক্রমণ করতে পারে না। রক্ত তাকে আহ্বান করে, ওই রক্ত তাকে শিকার খুঁজে দেয়, ওই রক্তই হলো তার ভোগ। একবার রক্ত দেখলে সে এসে সবাইকে মারার চেষ্টা করে, কিন্তু যারা পালায় তাকেই কালো মারে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না। কথাটা ভেবে আমি গদাইকে নিয়ে সেইখানে মাঠের উপরে বসে পড়লাম। তখন থেকে প্রায় অনেকক্ষণ সময় কেটে গেল। এক সময় দেখতে দেখতে পূর্ব আকাশের সূর্যের আলো দেখা গেল। তার আগে একবার কালোর চিৎকার শুনতে পেয়েছিলাম। তারপরে আবার সব কিছু চুপচাপ। পরদিন সকালে হাঁটতে হাঁটতে সেখান থেকে পাশের গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। গদাইয়ের মায়ের সত্যি শেষ অবস্থা চলছিল। গদাইকে আর তার ছেলেকে দেখে সে ভীষণ খুশি হয়েছিল। আমাদের কাছে অল্প কথায় সে সমস্ত কথা শুনেছিল। দুঃখ পেয়েছিল গদাইয়ের স্ত্রীর এমনভাবে মারা যাওয়ায়। তারপরে সেখানে এক বৃদ্ধ লোককে আমরা দেখতে পেলাম। সেই বৃদ্ধ লোকটি গদাইয়ের মায়ের দেখাশোনা করছিল। গদাইয়ের কাছে জানতে পারলাম সে এই গ্রামেরই লোক।
ওই লোকটি আমাদের সমস্ত কথা শুনে বলল, ওই কালো আসলে ওই জঙ্গলের রক্ষক। আজ থেকে অনেক বছর আগে ওই জঙ্গলে এক অশুভ শক্তির সঙ্গে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল কালোর। যদিও এসব কথা আমরা শুনেছি। এই যুদ্ধে নাকি কালো মারা পড়ে, কিন্তু তার আত্মা ওই জঙ্গলে থেকে যায়। এই অশুভ শক্তি অর্থাৎ সেই ক্ষমতাশালী তান্ত্রিক কোনো এক পিশাচের পূজা করত। সেই পিশাচই নাকি কালোকে মেরেছিল। তারপর থেকে সেই জঙ্গলে কালো রাতে ঘুরে বেড়ায়। রক্ত দেখলে সে মনে করে সেই পিশাচ আবার এইখানে আসবে, আর সেই রক্ত দেখলে সে এখানে চলে আসে। তবে কালো কখনো জীব জন্তুদের উপর আক্রমণ করে না, সে আক্রমণ করে মানুষের উপর। কিন্তু এখন বুঝতে পারছি, যারা তাকে দেখে পালিয়ে যায়, কালো তাকেই আক্রমণ করে। কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছিলাম, দৌড়ে না পালালেও আমরা ভয়ে ভয়ে হেঁটে আসছিলাম। তাহলে হয়তো সে বুঝতে পেরেছিল তাকে ভয় পাওয়ার চেয়েও বড় কোনো কিছু তোমাদের মনে কাজ করছে। সে তো জঙ্গলের রক্ষক ছিল। গদাই তার মায়ের জন্য এখানে ছুটে এসেছে, আর নিজের ছেলেকে বারবার বাঁচাবার চেষ্টা করেছে। আপনি গদাইকে আর তার ছেলেকে বাঁচাবার চেষ্টা করেছেন, তার জন্যই হয়তো। গারোয়ান না হয় ছুটে পালিয়ে গিয়েছিল, তাই সে। কিন্তু কিন্তু আমার স্ত্রী মারা গেল কেন? সে ভয় পেয়েছিল, তাই তাই তোমার ছেলেকে তোমাদের কাছে দিয়েছিল। এরপর সে নিশ্চয়ই সেখান থেকে পালাবার চেষ্টা করেছিল, আর তাই কালো তাকে আক্রমণ করে। সেই তান্ত্রিকের যে পিশাচ ছিল, সেই পিশাচ ছিল কোন এক নারী শক্তি, যতটা আমি জানি আর কি। আর সেই কালো মেয়েদের উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়। মনে পড়ল মাতু পাগলি কালোকে আটকাতে পারেনি, অথচ সেই পুরোহিতের সামান্য ক্ষমতা কালোকে আটকাতে পেরেছিল। অন্তত পুরোহিতকে কালো মারেনি। আমি আরো কিছু বলবো তার আগেই গদাই বলল, ভট্টাচার্যি মশাই কে জানেন ঠাকুর মশাই? ইনি হলেন আমাদের গ্রামের সেই পুরোহিতের বংশধর, যেই পুরোহিত একমাত্র সেই জঙ্গল থেকে রাতের বেলায় কালোর সামনে পড়েও ফিরে এসেছিল। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে সামান্য হাসল, তারপরে বলল, আমার পূর্বপুরুষের সেই গল্প বংশ পরম্পরায় আমরা অনেক শুনেছি। এই গ্রাম আজ থেকে প্রায় 100 বছর আগে তৈরি হয়েছিল। ওই জঙ্গল কিন্তু তারও অনেক আগের সময় থেকে ওইখানে আছে। আগে এই গোটা জায়গায় জঙ্গলই ছিল। সেই জঙ্গল কেটে আস্তে আস্তে গ্রাম তৈরি হয়েছে। একবার ভেবে দেখুন, যে কালো জঙ্গলকে রক্ষা করে, সেই কালো নিজের চোখে দেখেছে এই মানুষরাই তাদের জঙ্গল কেটে এখানে ঘর বসতি করেছে। মানুষের উপর তার রাগ হওয়াটা তো স্বাভাবিক, তবু রক্ত না দেখলে কালো আসে না। রক্ত না দেখলে সে কারোর ক্ষতি করার চেষ্টা করে না। মনে পড়ল সেই গরু দুটোর কথা। ওই গরু দুটোকে আমরা ছেড়ে দিয়েছিলাম। সেই গরু দুটো ওই জঙ্গলের মধ্যে কোথাও গিয়েছিল হয়তো, কিন্তু তাদেরকে কালো মারেনি, অন্তত আমাদের সামনে তো মারেনি। অথচ সেই গরুর রক্ত দেখেই সে বেরিয়ে এসেছিল। তবে শেষবার পাশের গ্রামের মুকুন্দ বলে একজন ওই জঙ্গলের মধ্যে মরেছিল। তার দুটো হাতে ছিল দুটো মুরগি। সেই মুরগির শরীর ছিল ছিন্ন ভিন্ন। কিন্তু কালো কিন্তু এমনিতে জীবজন্তু মারে না,
কিন্তু সেই মুরগিগুলোকে কেন মেরেছিল তা বুঝতে পারিনি। গদাইয়ের মা সেদিন বিকেলের দিকে মারা গেল। শ্মশানে তার শেষকৃত্য সেরে গদাইয়ের সঙ্গে আমি 2 দিন ছিলাম। তার ছেলেটা ভীষণ ভয় পেয়েছিল। বেশ কিছুদিন তার জ্বর ছিল। সেই বৃদ্ধই তাকে সমস্ত ওষুধপত্র দিয়ে তাকে সুস্থ করে তোলে। চলে আসার আগে গদাই আমার হাত ধরে বলল, আপনাকে আপনাকে একটা সত্যি কথা বলা হয়নি ঠাকুর মশাই। সেদিন সেদিন আমরা সকালের দিকে ওই গ্রামে গিয়েছিলাম। ফিরে আসার কথা ছিল অনেক পরে। যে লোকটি আপনাকে আটকে রেখেছিল সে আমার পরিচিত। সে নিজে আপনার সঙ্গে সময় কাটাবে বলে আটকে রেখেছিল, কিন্তু কিন্তু দুপুরের দিকে একবার সে আমার সঙ্গে দেখা করে। আপনি জানেন কি না আমি জানি না। আর আর তারপরেই আমাকে এসে সে বলে আপনাকে আমাদের সঙ্গে পাঠাবে। তার হয়তো কিছু মনে হয়েছিল, কিন্তু কিন্তু ভাগ্যের লিখন তো খণ্ডানো যায় না। তাই তাই শুধু সে নয় গদাই, আরও একজন বোধহয় চেয়েছিল তুমি আমাদের সঙ্গে থাকো। যদিও তুমি বেঁচেছো তোমার নিজের গুণে, আর আমি বেঁচেছি আমার গুণে, কিন্তু অন্য একজন বোধহয় জানতো ওই জঙ্গলে আসলে কে আছে, আর তাকে আমায় খুঁজে বের করতে হবে। এরপর সেখান থেকে বেরিয়ে এলাম দিনের বেলা। হেঁটে প্রায় সারাদিনই সেই জঙ্গলের পথে আবার ফিরে এলাম। জঙ্গলের মধ্যে গদাইয়ের স্ত্রীর মৃতদেহ দেখতে পেয়েছিলাম, তবে সেটা মৃতদেহের অংশ বলা যায়। গরু দুটোকে দেখতে পাইনি, এমনকি গাড়োয়ানকেও দেখতে পাইনি। গোটা জঙ্গল যেন দিনের আলোতে বড় স্বাভাবিক হয়ে উঠেছিল। সেই বোঁটকা গন্ধ আর অদ্ভুত ভাবটা আর কিন্তু নেই। আবার উল্টো পথে ফিরে এসে সেই শ্মশানের কাছে আসতেই সাধু আমায় দেখে অবাক হয়েছিল। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে শুরু করেছে। আমি বললাম, আপনি আমায় মিথ্যা কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আপনি এখান থেকে চলে যাবেন, তাহলে আমায় জঙ্গলে পাঠালেন কেন? জঙ্গলে কে আছে সেটা তুই এখনো বুঝতে পারিসনি, তাই না? ওই জঙ্গল সম্পর্কে তোর কৌতূহল হোক, সে কারণেই আমি তোকে ওখানে পাঠিয়েছিলাম, বুঝলি? তারানাথ, এই দুনিয়াতে জানার মতো এমন অনেক কিছু আছে যেগুলো আমরা কখনো জানতে পারবো না। আসলে প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলো আমরা কখনোই মন্ত্রতন্ত্র দিয়ে উদ্ধার করতে পারি না। সে রহস্য সমস্ত কিছুর ঊর্ধ্বে। অতি উচ্চ স্তরের সাধকেরা পর্যন্ত এদের সম্পর্কে ভালো করে কখনোই কিছু বুঝে উঠতে পারেনি। এদের কাছে কোনো শক্তি কাজ করে না। তুই জঙ্গলের মাঝে ধুলো দিয়ে বন্ধন করেছিলি, গণ্ডি তৈরি করেছিলি, কিন্তু সেই সমস্ত তোর কোনো কাজেই আসতো না। যদি কালো তোকে মারতে চাইতো, কালো তোকে, গদাইকে এবং তার ছেলেকে মারতে চায়নি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আপনি জানলেন কি করে কালো আমাদের মারতে চায়নি? সাধু আমার সামনের দিকে শ্মশানের কাছে মাটি দিয়ে তৈরি করা একটা অদ্ভুত মূর্তি দেখালো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সেটা ঠিক সেই মূর্তিটার মতো। মাথু পাগলির সামনে দাঁড়াবার সময় কালোকে আমি যেমন দেখেছিলাম, বিরাট বড় একটা গাছের মতো, আর তার ঠিক মাঝখানে অজস্র দাঁতের সারি, দুটো লাল চোখ। ঠিক তার বুকের মাঝামাঝি জায়গায় যেন একটা গাছের মাঝে একটা মস্ত বড় মুখ মাটি দিয়ে তৈরি করা। এমন ভয়ঙ্কর মূর্তি আমি আগে কখনো দেখিনি। সেদিকে তাকিয়ে অবাক হয়ে কিছু বলতে যাব, তখনই সাধু বলে উঠল, এমন অনেক শক্তি আছে পৃথিবীর বুকে যাদের চক্র শক্তি বলে। পৃথিবীর বুকে প্রকৃতিতে এমন অনেক চক্র শক্তি রয়েছে যেগুলো কখন, কোথায়, কোন রূপে পাহারা দেয় তা আমরা কেউ ধারণা করতে পারি না। ওই জঙ্গল গ্রামের কোনো অংশ নয়। ওই অংশ এমন এক অদ্ভুত জায়গা যেখানে শুভ অশুভ কোনো শক্তি সহজে প্রবেশ করতে পারে না, কিচ্ছু করতে পারে না।
ওই এলাকা পৃথিবীর মধ্যে হলেও ওই এলাকা যেন পৃথিবীর বাইরে। ওখানে থাকে প্রকৃতির এমনই কিছু শক্তি, শ্মশান চক্র, জল চক্র, বায়ু চক্র, এমন অনেক চক্রের কথা তুই জানতে পারবি তারানাথ। তবে এ হলো তাদেরই মধ্যে এক চক্র, অরণ্য চক্র। আমি অবাক হয়ে সাধুর দিকে তাকিয়েছিলাম, কোনো প্রশ্ন করতে পারিনি। কেন জানি না মনে হচ্ছিল প্রশ্ন করে লাভ নেই, সাধু উত্তর দেবে না। তার সঙ্গে আরও দুদিন ছিলাম, কিন্তু কখনোই ওই কালোকে নিয়ে আর কোনো প্রশ্ন করতে ইচ্ছা হয়। যদি সেই কালো অরণ্য চক্রের কোনো একটা অংশ হয়, তাহলে তাহলে সেই অরণ্য চক্রের ক্ষমতা যে কত হবে তা আমি ভালোই বুঝতে পেরেছি। তারানাথ চুপ করতেই আমরা ভাবলাম গল্প শেষ হয়েছে। উঠে উঠি করছি, আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, একটু পরেই বৃষ্টি নামবে। তার মধ্যেই তারানাথ বলল, আমি ভেবেছিলাম বোধহয় এখানেই সব কিছু শেষ, কিন্তু এরপরে মাতু পাগলির সঙ্গে আমার আরেকবার দেখা হয়েছিল। মাতু পাগলিকে তখন এই ব্যাপারে জিজ্ঞাসা করতে সে বলেছিল, তোকে সেদিন কাদের হাত থেকে রক্ষা করেছিলাম জানিস? তন্ত্র, মন্ত্র, ক্ষমতা, এই সমস্ত যাদের শক্তি দিয়ে তৈরি হয়, তাদের হাত থেকে। তার বিরুদ্ধে লড়াই করা যায় না। শুধু আমি ছিলাম বলেই হয়তো সে আমার কোনো ক্ষতি করেনি, আমাকে সেখান থেকে ফিরতে দিয়েছিল। মাতু পাগলির মুখে অমন কথা শুনে আমি স্তম্ভিত হয়েছিলাম, কিন্তু কোনো উত্তর করতে পারিনি। মাতু পাগলি তারপরে আমার যে সুন্দর সুন্দর কথা শুনিয়েছিল সেটা আর তোমাদের আর বললাম না। তবে এইটুকু বুঝেছিলাম, এই গোটা দুনিয়ার প্রকৃতির সমস্ত রহস্যের কথা জানা আমার মতো সামান্য এক সাধকের পক্ষে কখনোই সম্ভব নয়। আমরা এরপর বেরিয়ে এলাম হাঁটা পথে। কিশোরী কিন্তু একটা কথাও বলল না। বোধহয় তার মাসির বাড়ির সেই রহস্যময় ছায়ামূর্তি আর তারানাথের শোনানো কালোর গল্প শুনে সে আজ সত্যি সত্যি কেমন যেন থমকে গেছে। আমরা ট্রামে যখন উঠলাম তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। মনে মনে বললাম, কিশোরী ঠিকই বলেছিল, ছাতাটা সঙ্গে এনে ভালোই করেছে। তাই ভেবে আমরা ট্রামে উঠলাম।